ওকে, আমরা একটু আরেকবার ইনশিওর নেই। আমাকে শোনা যাচ্ছে তো নাকি? জি। ওকে, ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, এই ক্লাসটা আমরা এই 47তম রিসেন্টলি যে বিসিএস, একেবারে লেটেস্ট যেটা সাধারণ বিসিএস হয়েছে, সেইটার যে প্যাসেজটা আসছে ওই প্যাসেজটা পড়বো আমরা, এবং এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আলটিমেট টার্গেট থাকবে যে ইংলিশটাকে আমাদের জানা। ওকে, এখন মানে 47 ধরেন, আমাদের সামনে আবেদন চলতেছে হচ্ছে 50তম, সরি, মাঝখানে 48 এবং 49 হচ্ছে বিশেষ বিসিএস। ডাক্তারদের জন্য 48, 49 হচ্ছে শিক্ষা ক্যাডার, মোস্ট প্রবাবলি, হ্যাঁ, শিক্ষা ক্যাডার। তার মানে হচ্ছে আমাদের জাম্প করছে জেনারেল ক্যাডারের যে বিসিএস, এটা হচ্ছে 47 থেকে ডিরেক্ট 50-এ আর কি। তো লেটেস্ট এখন রানিং চলতেছে 47 বিসিএস, মনে হয় কী বার শেষ হয়ে গেছে কি না, মনে হয় শেষ হয়ে গেছে, বা ইয়াও থাকতে পারে, ওই যে সাবজেক্টিভ। আচ্ছা, এখন এই কোয়েশ্চেনটা নিয়ে আগে একটু কথা বলে নেই। কোয়েশ্চেনটা মানে নর্মালি আপনার একটু কঠিন আসছে, কম্পারেটিভলি ইংলিশটা কঠিন আসছে, এবং ভোকাবুলারিগুলো আমি আইবিএর প্রিপারেশনের সময় যে ধরনের ভোকাবুলারি, বিশেষ করে অ্যাডভান্স লেভেলের জিআরই জিমেট লেভেলের ভোকাবুলারি পড়তাম, বেশিরভাগ ভোকাবুলারি এই রিলেটেড। এবং আমার কাছে কিছুটা মনে হয়েছে প্রশ্নকর্তা, আই এম নট শিওর অ্যাবাউট ইট, বাট মানে আমি গেস করতেছি যে প্রশ্নকর্তা এটা আসলে এআই রিলেটেড প্রশ্ন এআই দিয়েই করছেন, মানে চ্যাট জিপিটি দিয়ে করছেন। এটার মূল কারণ হচ্ছে ভোকাবুলারির লেভেলটা দেখে মনে হয়েছে। কারণ একজন নর্মাল মানুষ এত মানে প্রত্যেক একটা লাইনে 3টা 4টা করে এত অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি নর্মালি ইউজ করে না, ঠিক আছে? সো সে হয়তো চ্যাট জিপিটিতে বলছে যে আমাকে অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি দিয়ে একটা প্যাসেজ তৈরি করে দাও, আই থিঙ্ক এরকম। সো এটা ছিল প্যাসেজটার শুধুমাত্র ভোকাবুলারি যে কঠিন এমন না, কিছু কিছু জায়গায় যারা অল্প ইংলিশ পারে তাদের জন্য কানেক্ট করার ক্ষেত্রেও ঝামেলা হয়ে যাবে। তারপর আমরা আজকে এই প্যাসেজটাকে সহজ করে দিব এবং আমার এক্সপিরিয়েন্স থেকে এটাকে ভেঙে ভেঙে বুঝাই দিব। তারপর এটাতে আসলে 10টার বদলে মাঝে মাঝে 10টা কোয়েশ্চেন আসে, মাঝে মাঝে 5টা আসে। তবে আজ এইটার মধ্যে যেই ভোকাবুলারি রিলেটেড প্রশ্ন যা আসছে, এগুলা আমরা অলরেডি অনেকগুলাই আমরা আগের প্যাসেজের ক্লাসগুলোতে আমরা অলরেডি জানি, ঠিক আছে? সো আপনারা প্যানিকড হওয়ার কিছু নেই। যারা আমার কোর্স করতেছেন এবং ডিরেকশন ফলো করতেছেন, তাদের জন্য খুব বেশি পেইন হওয়ার কথা না এই প্রশ্নে। কিছু আননোন ভোকাবুলারি এটা সবারই থাকে, যেমন এই পিসেসে ধরেন 3 4 5টা ভোকাবুলারি আমারও আননোন ছিল। আননোন বলতে অনেক আগে পড়ছি, ভুইলা গেছি, এরকম এরকম ছিল, ঠিক আছে? তো এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই। আপনি যখন বেশিরভাগ প্যাসেজের বেশিরভাগ ভোকাবুলারি পারবেন, তখন আর যেটা পারেন না সেটা প্যাসেজের লাইন পড়ার সময়ে গ্যাস করা যায় আসলে এক্স্যাক্টলি এটা প্রশ্নকর্তা কী বুঝাইতে চাইতেছে, ঠিক আছে? সো এই জন্য তো বেশিরভাগ ডিরেকশন ফলো করলে বেশিরভাগ ভোকাবুলারি আপনারা পারবেন। আর যে শিটগুলো দিছি ওই শিটগুলো, ক্লাসটা কি ওপেন পেজে হইতেছে? হ্যাঁ, ক্লাসটা পেজেও হইতেছে, আপনাদের এখানেও হইতেছে, জুমেও হইতেছে। আচ্ছা, এইগুলা ছিল মানে নর্মালি মাঝে 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 5টা কোয়েশনও আসে, 10টা কোয়েশনও আসে। সো এবার আসছে 5টা, মানে 47-এ। আর এটা তো হচ্ছে নর্মালি আমরা জানি কন্টেক্চুয়াল ইয়া চায়, শব্দের মিনিং চায়। দেন আমাদের আসছে এখানে ট্রু ফলস, যেটা আমরা 1-2টা ক্লাসে সলভ করছি। ট্রু ফলস ইজি, ট্রু ফলস পারা সহজ। আর এগুলো আছে ওই যে আমরা সলভ করি একটা শব্দের ভার ফ্রম, যেমন ধরেন ডেসিমিনেট আমরা অলরেডি এথিক্স রিলেটেড যে ইয়াটা পড়ছিলাম প্যাসেজটা, সেখানেও পাইছি। হ্যাঁ, তারপরে হচ্ছে যারা মোটামুটি পারে, ধরেন এই অ্যাসেন্ডেন্সি, অ্যাসেন্ড মানে আরোহণ করা, ডিসেন্ড মানে অবতরণ করা, এই জিনিস এইটা যারা কানেক্ট করতে পারছে তারা ওইখান থেকে এটাকে লিখতে পারবে। এরকম ডেক্সটারিটি আমি আগেই জানতাম, সেরকম। আর ধরেন ডিলিনিয়ারটাও সহজ, পারমিটটা আমার কিছুটা আননোন ছিল। যাই হোক, এগুলা এখন প্রশ্ন কঠিন হবেই। অগমেন্ট আমরা আগে পড়ছি, ইন্ডিসপেন্সিবল আমরা আগে জানি, এক্সপিডাইট আমরা জানার কথা। এখান থেকে কঠিন এসকিউটা কঠিন হয়েছে, ভোকাবুলারিটা একটু কম্পারেটিভলি। তারপর আপনার ওই যে একটা ইয়া লিখতে বলছে, সামারি লিখতে বলছে এবং ফিচার লিখতে বলছে। ফিচার লিখতে হলে কোন কোন জিনিসগুলো আপনার রাখতে হবে ফিচারের মধ্যে, কোনগুলো সমাধান আপনি দিবেন। যেমন রাইট আ ফিচার ফর দ্য পোস্ট এডিটোরিয়াল পেজ অফ অ্যান ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং ইউর অপিনিয়ন্স অন, কোন বিষয়গুলোতে আপনার নিজের অপিনিয়ন দিয়ে, এই নিচের এই 3টা বিষয় অপিনিয়ন দিয়ে আপনাকে এই ইয়াটা এডিটোরিয়ালটা লিখতে হবে। এডিটোরিয়াল লেখা আমরা শিখাইছি,
যে একটা পত্রিকায় আমি কোনো একটা বিষয় সম্পর্কে আমার নিজের মতামত জানাবো, এটা এডিটোরিয়াল। সো আমি যেহেতু আমার মতামতটা আমি লিখবো, তার আগে একটা পত্রিকা বরাবর অ্যাপ্লিকেশন লেখা লাগে যে আমার নিচের এই কথাটা বা এই আর্টিকেলটা আপনার ডেইলি স্টারে বা আপনার নিউজ পেপারে প্রকাশ করবেন, এরকম আর কি। ট্রান্সলেশনের ক্ষেত্রে অ্যাজ ইউজাল গণতন্ত্র নিয়ে আসার মানে আসবে এরকম একটা, যারা মোটামুটি যে আন্দোলন বাংলাদেশের এটার সাথে কানেক্টেড, তারা আন্দাজ করতে পারার কথা। আর ফিলোসফি নিয়ে গত কয়েকটা বিসিএসে অনেক বেশি আসতেছে। আপনাদের শিটে আমি শিটগুলো যে দিছি আপনাদের কাছে, প্রত্যেকটা শিট আলাদা আলাদা, ফিলোসফি, এথিক্যাল ইস্যু, সায়েন্স, এগ্রিকালচার, কালচার, এরকমভাবে ভাগ করে দিছি, আপনারা যদি জানেন। সো আমরা এখানে টাইম ওয়েস্ট না করে আমরা একটু প্যাসেজটা পড়া শুরু করি। সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। সেম প্যাসেজটা এখানে আমরা নিয়ে আসছি, ওকে? আচ্ছা, দেখেন পার্ট এ, পার্ট বি। পার্ট এ মানে হচ্ছে প্যাসেজের অংশ, এখান থেকে 100 মার্ক। এখানে আমরা দুই ঘন্টার বেশি সময় নিব না, সর্বোচ্চ যদি হয় 2 ঘন্টা 10 মিনিট, এর বেশি নেওয়া যাবে না। ইভেন না নেওয়াই ভালো, কারণ ট্রান্সলেশন কঠিন আসলে অনেক বেশি মানে ব্যাপারটা হয়ে যায়, ঝামেলা হয়ে যায়। আর আরেকটা হচ্ছে আপনি যদি এসে যদি বেশি একটা না লিখতে পারেন, কারণ এসে যখন মানে কমন টপিকের আন্ডারে, ধরেন আপনি অনেক ভালো জানেন এমন টপিকে আসে নাই, সেক্ষেত্রে এসে লিখতে অনেক টাইম লাগে। আপনার অনেক কিছু আগের পড়া, নিজের এক্সপিরিয়েন্স এগুলা থেকে এবং বুদ্ধি খাটে আর কিছু ডেটা অ্যাড করা, এগুলো টাইম লাগে। এই জন্য পার্ট এ পার্ট বি সমানভাবেই টাইম নেবেন, 2 ঘন্টা করেই টাইম নেবেন, ওকে? আসেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওকে, আমাদের সায়েন্সের যে 2 নাম্বার শিটটা, সেটাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড ছিল। ওকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স epitomizes a transformative leap in the technological paradigm. প্যারাডাইম শব্দটা আমরা জানি, প্যারাডাইম শিফট আমরা শিখছি, একটা কাঠামো, ধরন, এগুলাকে বলা হয় প্যারাডাইম। আর শিফট মানে হচ্ছে ওই কাঠামোটাকে চেঞ্জ হওয়া। এটার ভালো একটা এক্সাম্পল আমরা দিছিলাম করোনার সময়, আগের পড়াশোনার স্টাইল, প্ল্যাটফর্ম এবং পরের প্ল্যাটফর্ম। আগেরটা ছিল অফলাইন বেস, এখন হয়ে গেছে অনলাইন বেস। এটাকে আমরা বলি এডুকেশন সেক্টরের প্যারাডাইম শিফট, ওকে? তাহলে দেখেন ইপিটমাইজ, এটা একটা ভার্ব আকারে ব্যবহার করছে। ইপিটম শব্দটা আমরা প্রতীক অর্থে ব্যবহার করি। আপনারা এই শব্দটা বেশি হচ্ছে ধরেন এই রাজাদের অথবা মানে সাবস্টেপ ভাই আছে এই আর কি, ওয়ান ওয়ার্ড এই যে আর কি, ওয়ান ওয়ার্ড এই মানে সাবস্টেপ আছে আর কি, এপিটম আর কি। আচ্ছা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের মধ্যে আছে, বুঝতে পারছি। এই ওয়ার্ডটা ধরেন মানে আমি আগে যে জিনিসটা বলতে চাইছিলাম যে এই ইপিটম শব্দটা বেশি আমরা পাবো হচ্ছে ধরেন প্রত্নতাত্ত্বিক অথবা রাজাদের আমলের মিশরীয় সভ্যতার এরকম প্রতীকী আকারে যে ইয়াগুলো থাকে, ওই জায়গায় বেশি ব্যবহার হয়। ইপিটোমাইজ মানে হচ্ছে প্রতীকী রূপে উপস্থাপন করা। ইপিটম মানে হচ্ছে প্রতীক, সম্ভবত বানানটা এরকম ইপিটমের। সো ইপিটোমাইজ মানে প্রতীকী রূপে উপস্থাপন করা। হ্যাঁ, একটা আছে, বুঝি নাই, কিছু বলছেন? একটা থাকে হ্যাঁ, আছে মোস্ট প্রবাবলি। ওকে, এখন বলতেছে এটা কি হিসাবে আমাদের সামনে নিয়ে আসছে প্রতীকী রূপে, আর ট্রান্সফরমেটিভ লিপ মানে আমরা ধাপ বলতে পারি আর কি, একটা রূপান্তরকারী ধাপ ইন টেকনোলজিক্যাল প্যারাডাইমস। প্রযুক্তিগত যেই কাঠামো, ধরন, সেই জায়গায় একটা ট্রান্সফরমেটিভ ধাপ নিয়ে আসছে আমাদের কাছে, যেটা কি না ওই যে, আচ্ছা একজন আমাকে একটা ক্লাসে কোয়েশ্চেন করছিলেন গতকালকেই তো মনে হয়, ওই যে ভার্বের সাথে আইনজি যুক্ত করে যে এক্সট্রা ইনফরমেশন দেয়, সেটা বুঝি না। গতকালকে বলছিলাম যে প্যাসেজ পড়ার সময় যখন আসবে তখন আমরা দেখাই দিব। হ্যাঁ, এই জায়গায় আমরা এক্সট্রা ইনফরমেশন এটাকে বলতে পারি, যেমন এখানে ধরেন সেন্টেন্সটা এখানে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু শেষ না করে বলছে যে ডিলিনিয়েটিং সিস্টেমস। ওকে, আচ্ছা, ডিলিনিয়েট মানে হচ্ছে আপনার কোনো কিছু কি হইতে পারে, বর্ণনা করা। হ্যাঁ, বর্ণনা করা। আচ্ছা, মানে হচ্ছে সিস্টেমকে, আচ্ছা পুরো লাইনটা পড়ি তাহলে মিনিংটা মিলাইতে সহজ হবে। ডিলিনিয়েটিং সিস্টেমস অর মেশিনস ইমবিউড উইথ দ্য ফ্যাকাল্টি টু ইমিলিয়েট হিউম্যান কগনিটিভ প্রসেসেস সাচ এস লার্নিং, রিজনিং অ্যান্ড প্রবলেম সলভিং। এই যে এখানে আমাদের সেন্টেন্সটা। আচ্ছা, আমাদের বলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী করতেছে, টেকনোলজিক্যাল প্যারাডাইমসে, টেকনোলজি প্রযুক্তিগত যেই কাঠামো, সেখানে একটা ট্রান্সফরমেটিভ লিপ আকারে মানে রূপান্তরকারী একটা ধাপ, বা আমরা যেটা বলতে পারি কি বলা যায় আর
এই স্টেজ আর কি, স্টেজ বলতে পারি, এই আকারে আমাদের কাছে আসছে, যেটা কিনা সিস্টেমকে আরও বেশি মানে বিভিন্ন সিস্টেমগুলোকে আরও বিস্তৃত করছে। ডিলিনিয়েট মানে আসলে বর্ণনা করা, ঠিক আছে? তো এটাকে ডিলিনিয়েটিং সিস্টেম মানে সিস্টেমকে বর্ণনা করা, বোঝাইতেছে যে সিস্টেমকে আরও বেশি প্রশস্ত করছে, ছড়াই দিছে, এরকম বুঝাইতেছে। অর মেশিনস অথবা মেশিনস শুধু সিস্টেম না, মানে শুধুমাত্র সিস্টেমকে ডিলিনিয়েট করছে না, মেশিনসকেও ডিলিনিয়েট করছে। এই প্যাসেজটার সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে অনেকে অর্থ মিলাইতে কঠিন হয়ে যাবে। কিভাবে, কেন কঠিন হবে? এই যে দেখেন, ডিলিনিয়েটিং সিস্টেমস অর মেশিনস, হয় সিস্টেমের না হয় মেশিনগুলোকে আরও বেশি বিস্তৃত করছে, হ্যাঁ, আরও বেশি করছে। যেই মেশিনগুলো সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশান দিছে। আমরা আপনাদেরকে শিখাইছিলাম যে ভার্বের 3 নম্বর ফর্ম দিয়ে এক্সট্রা ইনফরমেশান দেয়, মনে আছে? ওই যে দ্য মুভমেন্ট লেড বাই সাম ইয়াং স্টুডেন্টস, এরকম করে বলছিলাম। অথবা ধরেন দ্য পেন বট ফ্রম নীলক্ষেত, বট ফ্রম নীলক্ষেত ওয়াজ এক্সপেন্সিভ। হ্যাঁ, নীলক্ষেত থেকে যে কলমটা কেনা হয়েছে ওই কলমটা এক্সপেন্সিভ। এখানে মূল ভার্ব হচ্ছে ওয়াজ, আর বট হচ্ছে ভার্বের 3 নাম্বার দিয়ে এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য পেন সম্পর্কে তথ্য দিছে, বট ফ্রম নিউ মার্কেট। সেম গোস টু মেশিনস, যেই মেশিনটা ইমবিউড উইথ দ্য ফ্যাকাল্টি, এমন একটা ফ্যাকাল্টি মানে হচ্ছে আমরা বলতে পারি যে একটা ক্ষেত্র, বা হচ্ছে আমরা যেমন আমাদের ব্রেইনের একটা ফ্যাকাল্টি আছে, যেই ফ্যাকাল্টিটা থিঙ্কিংয়ের কাজ করে। ব্রেনের একটা ফ্যাকাল্টি আছে যে সেটা ভালো খারাপের মধ্যে পার্থক্য তৈরি করে, এরকম আর কি ব্যাপারটা, ফ্যাকাল্টি দ্বারা এটা বোঝাইতেছে। তাহলে এইটা হচ্ছে মেশিনগুলো হচ্ছে ফ্যাকাল্টি দ্বারা ইমবিউড মানে হচ্ছে আপনার কোনো ফিলিং বা কোনো একটা কিছু দ্বারা ইন্সপায়ার, অর্থাৎ এটার ভিতরে এই ফ্যাকাল্টিটা আছে, এরকম ব্যাপারটা আর কি। ইমবিউড উইথ, এটা V3 আকারে ব্যবহার করেছে ফ্যাকাল্টি। এখন ফ্যাকাল্টিটা কিসের? টু ইমিউলেট মানে হচ্ছে কোনো কিছু নকল করা, অনুকরণ করা, এরকম বোঝায়, যেটা সিমিউলেটও বলতে পারি আমরা, সিমিউলেশন বলি আমরা। ইমিউলেট মানে হচ্ছে নকল করা। বুঝি নাই? হ্যাঁ, আরেকটা আছে ইমিটেট, ওই যে ইমিটেশনের গয়না বলি আর কি আমরা, ইমিটেট করা, মিমিক হইতে পারে, নকল করা। হ্যাঁ, যেমন আমরা মিমিক্রি বলি, ঠিক আছে? ওকে, তাহলে মিমিক্রি বলতে ওই যে আপনার ধরেন একই জিনিসের আরেকটা অন্যরকম নিয়ে আসা। ধরেন এরকম হইতে পারে, অনেক সময় হয় না, যেমন একটা ভালো গান, সেটা সুর ঠিক রেখে কথার করে নতুন কথা দিয়ে আর একটা প্যারোডি বানাইছে, এরকম হইতে পারে আর কি। আচ্ছা, ওকে, ফাইন। তো টু ইমিউলেট ফ্যাকাল্টিটা কি করে? টু ইমিউলেট, নকল করে হিউম্যান কগনিটিভ প্রসেসেস। কগনিটিভ মানে হচ্ছে জ্ঞান সংক্রান্ত যে প্রক্রিয়াগুলো আছে সেগুলোকে নকল করতে পারে, মানে ওই মেশিনটা, ঠিক আছে? সাচেস, যেমন লার্নিং, রিজনিং মানে চিন্তা, বুদ্ধিগত যে চিন্তাগুলো, অ্যান্ড প্রবলেম সলভিং। তাহলে আমাদের যে হিউম্যান কগনিটিভ প্রসেসগুলো আছে, প্রসেসগুলো সাচেস দিয়ে উল্লেখ করছে, যে লার্নিং, রিজনিং অ্যান্ড প্রবলেম সলভিং, ঠিক আছে? এগুলা দিস ইন্ট্রিকেটটা আমরা জানার কথা। ইন্ট্রিকেট মানে কি? জটিল। ডোমেন মানে হচ্ছে ক্ষেত্র। ডোমেন শব্দটা আমরা আরও এক জায়গায় পাই, টেকনোলজির ক্ষেত্রে। কেউ বলতে পারবেন? ডোমেন নেম ব্যবহার করা হয়, এক্স্যাক্টলি। তাছাড়া হ্যাঁ, এই যে আমরা যে ওয়েবসাইটে ডোমেন কিনে রাখা, যেমন আমার রূপাইয়ের এখনও ওয়েবসাইট বানাই নাই, বাট আমি মাই রূপাই দিয়ে একটা কিনে রাখছি, ডোমেন কিনে রাখছি, যেন এটা কেউ আর পৃথিবীর অন্য কেউ আর কিনতে পারবে না। কিন্তু দেখেন, আমার প্রতিষ্ঠান দাঁড়ানোর পরে বা আমি 2-3 মাস পরে ওয়েবসাইট বানানো শুরু করি, তখন আমার পছন্দ মতো ডোমেন হয়তো পাবো না, এই জন্য আগে কিনে রাখছি। সো ডোমেন ব্যাপারটা হচ্ছে ওইখান থেকেও আর বলা যেতে পারে। বানান বুঝি নাই। হ্যাঁ, দিস ইন্ট্রিক ডোমেন, এই যে জটিল আছে, ক্ষেত্রটা আছে, এটা অ্যামালগেমেট মানে একত্রিত করা, কোনো কিছুকে একত্রিত করা। তাহলে অ্যামালগেমেটের ব্যাপারটা হচ্ছে অনেকটা অন্য ক্ষেত্র, যেমন কোনো কিছু সব কিছু এনে একসাথে জড়ো করা, স্তূপ করা, এই অর্থেও ব্যবহার করা যায়। তাহলে এই ডোমেনটা অ্যামালগেমেট করে কি? অ্যালগারিদমস, অনেক অ্যালগারিদমকে একসাথে করে। তাছাড়া আর কি আছে? তারপরে ভলিউমিনাস, ভলিউম থেকে আসছে,
ভলিউম মানে আমরা কি বলতে পারি, মানে আমরা কোনো আয়তন। আয়তন, কিন্তু এই জায়গায় পুরোপুরি আয়তন বলবো না আমরা। যেমন ধরেন আমরা অনেক সময় বলি তোমার প্রোডাকশনের ভলিউম কেমন, হ্যাঁ মানে হচ্ছে এটা বোঝাবে যে আপনার কত ক্যাপাসিটি আছে। উনি বললো যে আমি একদিনে মাত্রা বোঝাবে মাত্র, হ্যাঁ একদিনে পরিমাণের মতন আর কি, একদিনে 1 লাখ প্রোডাকশন করতে পারি, তাহলে আমার ভলিউম হচ্ছে 1 লাখ, এরকম ব্যাপার। তাহলে এটা কি করে মানে পরিমাণটাকে ভলিউমাইজ করে, হ্যাঁ ভলিউমিনাস উচ্চারণের ক্ষেত্রে একটু ইয়া হচ্ছে, ভলিউমিনাস, ওকে ভলিউম থেকে আসছে। তো দেখেন প্যাসেজ পড়লে মানে ডেটাকে ভলিউমিনাস করে, মানে আপনার ডেটাকে আরও বেশি বিস্তৃত করে বা হচ্ছে ইয়া করে এরকম বুঝাইতেছে। প্যাসেজ পড়লে যে লাভটা হয়, বা আমি সবসময় যেটা আপনাদেরকে বলি যে আপনার একটা, আমরা এতদিন জানি কি ভলিউম শব্দটা জানি, তাই না, ভলিউম, কিন্তু ভলিউম থেকে যে ভলিউমিনাস আছে এটা আমরা প্যাসেজ পড়ার মাধ্যমে জানতে পারলাম। সো আমাদের এক্সট্রা করে আর কোনো ইয়া করা লাগলো না, ঠিক আছে। আচ্ছা, ডেটাকে ভলিউমিনাস করে এবং কম্পিউটেশনাল ডেক্সটারিটি, ডেক্সটারিটি মানে যোগ্যতা, দক্ষতা, যেমন আমরা কম্পিটেন্সি বলি। কম্পিটেন্সি শব্দটা শুনছেন, যেমন কম্পিটেন্স বলি আর কি নর্মালি, কম্পিটেন্স মানে দক্ষতা, সরি কম্পিটেন্সি না, যেমন আমরা বলি কম্পিটেন্ট মানে আমি এই জিনিসটায়, সরি কম্পিটেন্ট মানে দক্ষ, দক্ষ এক্স্যাক্টলি, স্কিলড মানে দক্ষ, ঠিক আছে। আর ডেক্সটারিটি মানে হচ্ছে দক্ষতা, তো এইটার দক্ষ বুঝতে ডেক্সটারিয়াস বলতে হবে আমাদেরকে, ডেক্সটারিয়াস মানে হচ্ছে দক্ষ, ঠিক আছে। এমন মনে হয় একটা প্রশ্নও আছে যে এটার অ্যাডজেক্টিভ ফর্ম কি, সম্ভবত আছে। আচ্ছা দেখ আমরা ওইখানে গেলাম না এখন। আচ্ছা কম্পিউটেশনাল, আমরা যে কম্পিউটার চালাই এইটা, এই শব্দটা কোথা থেকে আসছে, এটার আসলে প্রথম দিকে এটাকে কি বলা হইতো বাংলায়, গণনাকারী, গণনা যন্ত্র। তাহলে কম্পিউট মানে কোনো কিছু গণনা করা, কম্পিউট মানে গণনা করা, সেখান থেকে কম্পিউটার, কম্পিউটেশনাল, ঠিক আছে। গণনাগত যেই দক্ষতা, টু আন্ডারটেক মানে দায়িত্ব নেওয়া, টাস্ক হিস্টোরিক্যালি রিলায়েন্ট অন হিউম্যান ইন্টেলেক্ট, যেই টাস্কগুলা ঐতিহাসিকভাবে মানুষের বুদ্ধির উপর নির্ভরশীল ছিল, এই কম্পিউটেশনাল যেই দক্ষতাটা সেইটা মানে আন্ডারটেক কি ডেক্সটারিটি, আচ্ছা কিসের ডেক্সটারিটি সেটা ব্যাখ্যা করছে আর কি, হ্যাঁ দায়িত্ব নেওয়ার ওই সকল কাজগুলা, যে কাজগুলা ঐতিহাসিকভাবে আপনার মানুষের ইন্টেলেক্টের উপর রিলায়েন্ট ছিল, রিলায়েন্ট মানে নির্ভরশীল, রিলাই থেকে আমরা বলতে পারি, রিলাই অন মানে হচ্ছে নির্ভর করা। তারপরে আমরা ডিপেন্ড অন, হিঞ্জ অন, এগুলো আমরা নিশ্চয়ই শিখছি। হিঞ্জ অন, ডিপেন্ড অন। আমরা আপনাদেরকে বলছিলাম যে ডিপেন্ড অনের পরিবর্তে সবসময় রিলাই অন ব্যবহার করতে পারেন, এটা বড় বড় ভালো ভালো পত্রিকা সবসময় অ্যাভেলেবেল ব্যবহার করে। আচ্ছা তাহলে যেই দক্ষতাটা আসলে গণনাগত দক্ষতা আগে হিউম্যান ব্রেনের উপর, এবং ডেটাকে ভলিউমিনাস করা, তারপরে এর আগে আরেকটা কথা বলছে, কোথায় ছিল ও অ্যালগারিদম নাই আমাদের এখানে, কম্পিউটার ডেক্সটারিটির কথা বলছে, কম্পিউটেশনাল। তো এটা আগে ঐতিহাসিকভাবে মানুষের ব্রেনের উপর নির্ভর করা ছিল, ওই কাজ করার যে দক্ষতাটা সেটা নিয়ে নিছে কে, সেটা এখানে বলছে যে দিস ইন্ট্রিক ডোমেন অ্যামালগেটস, এই জটিল ক্ষেত্রটা আপনার এই জিনিসগুলোকে অ্যামালগেট করে, একত্রিত করে। দেন আমাদের বলছে ইটস ইভিকিউশাস মানে সর্বব্যাপী, সব জায়গায় আছে এরকম বোঝায়। যেমন আমরা সৃষ্টিকর্তার ক্ষেত্রে বলি অমনিপ্রেজেন্স মানে কি সব জায়গায় উপস্থিত, আর অমনিপটেন্ট সর্বশক্তিমান, ওকে। আচ্ছা তাহলে দেখেন ইভিকিউশাস মানে হচ্ছে সব জায়গায় আছে, এই যে ইটস ইভিকিউশাস ইনফ্লুয়েন্স, এটার যে সর্বব্যাপী প্রভাব, এইটা পারমিয়াস ইন্ডাস্ট্রিজ, আচ্ছা পারমিয়াস মানে প্রবাহিত হওয়া মানে এটা ইন্ডাস্ট্রিতে কি হয়, ইনফ্লুয়েন্সটা প্রভাবিত হয় এটা বলতেছে ইন্ডাস্ট্রিগুলাতে। তারপরে হচ্ছে রিকনফিগারিং, যেটা কিনা ওই যে এখান থেকে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে, যেটা কিনা আপনার এই যে ইন্ডাস্ট্রিতে ইনফ্লুয়েন্সটা প্রভাবিত হয়, এটা রিকনফিগারিং মানে রিকনফিগার করা মানে কি পুনরায় সাজানো। আমরা অনেক সময়
মোবাইলের দোকানে গেলে বলি যে এটার কী কনফিগারেশন আছে, মানে কি উপাদান দিয়ে এটাকে সাজানো হয়েছে, এরকম অর্থে আমরা বলি। ঠিক আছে, তো ওই ধারণা থেকে আমরা এটাকে রিলেট করতে পারি আর কি। তাহলে রিকনফিগারিং ইকোনমিক ফ্রেমওয়ার্কস, যেটা কি না আবার কি করে অর্থনৈতিক ফ্রেমওয়ার্কগুলোকে, কাঠামোগুলোকে রিকনফিগার আবার সাজায়, অ্যান্ড সোসাইটাল ডাইনামিক্স, এবং সামাজিক যেই গতিশীলতার ব্যাপারটা আছে সেটাকেও সাজায়। দাস এইভাবে এটা কি করে ওয়ারেন্টিং, মানে ওয়ারেন্টি দেয় আ কম্প্রিহেন্সিভ অ্যাপ্রাইজাল, একটা সামগ্রিক মূল্যায়ন অফ ইটস মেরিটস অ্যান্ড ডিমেরিটস, তার যেই ভালো এবং খারাপ দিক সম্পর্কে একটা মূল্যায়ন দেয়, আমাদেরকে মূল্যায়নের গ্যারান্টি দেয়। আমরা সোসাইটাল আর সোশ্যাল পার্থক্য বলছিলাম, মনে আছে? কোনটা বড় কোনটা ছোট? সোশ্যাল বড় পরিসরে আর সোসাইটাল ছোট পরিসরে। না, উল্টো হইছে, আপনি মনে ওই দিনকে উল্টা বলছেন। জি, আমি সোশ্যালটাকে সবসময় সোসাইটি। হ্যাঁ, সোসাইটালটা হচ্ছে সার্বিক পরিবেশ, সামগ্রিক অর্থে ধরেন একেবারে পুরো কি বলে শুধু আমি না, সোশ্যাল হচ্ছে ধরেন আমার বন্ধুর সাথে আমার একটা সামাজিক যে সম্পর্ক, অথবা আমার বাবা মার সাথে আমার পরিবারের ভিতরে যে সামাজিক সম্পর্ক। কিন্তু সোসাইটালটা হচ্ছে ব্যাপক পরিসরে, এটা গ্রাম ছাড়াইয়া পুরো একটা জেলার সমাজ ব্যবস্থাও হইতে পারে। ঠিক আছে, একটা ব্যাপক পরিসরের সামাজিক যত কর্মকাণ্ড বুঝাইতে এটা সোসাইটালটা বলা হয়। ঠিক আছে, আচ্ছা আমি পেজে কেউ আছে কিনা দেখি। হ্যাঁ, শব্দটা ডেক্সটারাস, একজন কমেন্ট করছে, মানে ইয়ার কি হবে, ডেক্সটারাস। ওকে, আচ্ছা আসেন, কোথায় ছিলাম? ও, ডেক্সটারিয়াস লিখছে, এই জন্য মনে কমেন্ট করছে, ডেক্সটারাস। হ্যাঁ, ওকে। দ্য হিস্টোরিক্যাল ট্রাজেক্টরি মানে হচ্ছে গতিপথ। এইটা আমরা অনেক বেশি ব্যবহার করি অনেক ক্ষেত্রে, ধরেন ওই যে আকাশের তারার ক্ষেত্রে একটা ট্রাজেক্টরি এই শব্দটা ব্যবহার করা হয়, গ্যালাক্সির ক্ষেত্রে দেখেন। তাহলে হিস্টোরিক্যাল ট্রাজেক্টরি এই যে ঐতিহাসিক গতিপথটা অফ এআই, এটার এআই এর কমেন্স শব্দটা নিশ্চয়ই পারার কথা, বলেন। স্টার্ট, বিগিং, লঞ্চ, ইনিশিয়েট, হ্যাঁ এরকম। তাহলে এই ট্রেজেক্টরিটা কমেন্স শুরু হয়েছে কখন? ইন দ্য মিড 20th century উইথ দ্য সেমিনাল কন্ট্রিবিউশনস। সেমিনাল শব্দটা একটু আমার কাছে এমন হয়েছিল, এটা হচ্ছে প্রাথমিক বা প্রারম্ভিক বুঝাইতে ব্যবহার করা হয়। হ্যাঁ, আপনার 20th century মাঝামাঝিতে। এখন কোন সেঞ্চুরি চলে, 20th না 21st? 21 শতক চলতেছে। হ্যাঁ, আচ্ছা, এই আইডিয়াটাও কিন্তু অনেকে বোঝে না, আমরা একটা ক্লাসে কিন্তু এটা আলোচনা করছি। ওকে ফাইন, 20th centuryতে উইথ সেমিনাল কন্ট্রিবিউশন, একেবারে প্রাথমিক লেভেলের কন্ট্রিবিউশন দিয়ে শুরু হয়েছিল, কার থেকে? ফ্রম অ্যালান টার্নিং। তার মানে আমরা এই প্যাসেজটা থেকে একটা এক্সট্রা ইনফরমেশন পাই, সেটা হচ্ছে এআই এর যাত্রাটা আসলে এক্স্যাক্টলি শুরুর দিকে কার থেকে আসছে? এটা আসছে অ্যালান টার্নিং থেকে, যে কিনা তার সম্পর্কে একটা তথ্য দিচ্ছে। কনসেপচুয়ালাইজ, কনসেপ্ট থেকে আসছে। কনসেপ্ট মানে কি? ধারণা। এটার ভার্ব করছে কনসেপচুয়ালাইজ, মানে ধারণা তৈরি করা। যে কিনা এটার ধারণা তৈরি করছে মেশিনস ইন্টেলিজেন্স, যে মেশিন ইন্টেলিজেন্সের ধারণা তৈরি করছে ভিয়া কিসের মাধ্যমে? ভিয়া মানে মাধ্যম বোঝায়। আমরা কোনো একটা মাধ্যমে যদি ইমেল পাঠাই, ধরেন আমি এই মেসেজটা পাঠাইছি ভিয়া ধরেন ইমেল, অথবা ভিয়া পোস্ট অফিস, এরকমও বলতে পারে কোন মাধ্যমে পাঠাইছি। টার্নিং টেস্টের মাধ্যমে সে মেশিনস ইন্টেলিজেন্সটা কনসেপচুয়ালাইজ করছে, একটা ধারণা তৈরি করছে যে এআই বলতে বা মেশিন ইন্টেলিজেন্স বলে একটা ব্যাপার আছে। এটা প্রথম করছে অ্যালান টার্নিং। তারপর দ্য ডিসিপ্লিন গেইনড মোমেন্টাম। ডিসিপ্লিন বলতে শৃঙ্খলা বুঝাইতেছে না, আমরা এই ধারণাগুলো ভালো করে বুঝতে হবে। আমরা অনেক সময় বলি যে আপনি কোন ডিসিপ্লিনের স্টুডেন্ট, মানে হচ্ছে আপনি কোন সেক্টরের, আপনি কি নিয়ে পড়াশোনা করছেন। তো সে বললো যে স্যার আমি এগ্রিকালচার ডিসিপ্লিনের, মানে আমি এগ্রিকালচার সেক্টরের পড়াশোনা করছি। তারপরে বললো যে কোন স্পেসিফিক সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, ওইটা বলতে পারে। হ্যাঁ, ডিসিপ্লিন মানে ক্ষেত্র বোঝায় অনেক ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রটা গেইনড মোমেন্টাম, যে মোমেন্টামটা পাইছিল এটা
ওয়াজ ইন্টারমিটেন্ট, এটা বিরতিমূলক ছিল। ইন্টারমিটেন্ট মানে বিরতি দিয়ে, ঠিক আছে, ইন্টারমিটেন্ট বিরতিমূলক ছিল, অর্থাৎ বিরতি দিয়ে দিয়ে এটার ইয়াটা হয়েছে আর কি। অনেকে এই বাক্যটা পড়তে গেলে গেইনকে মেইন ভার্ব ভেবে ফেলতে পারে, কিন্তু গেইন এখানে কিভাবে হয়েছে, ওই যে রিটেন ডকুমেন্ট, ফলেন ইকোনমি, ব্রোকেন হার্ট, অর্গানাইজড প্রোগ্রাম, এরকমভাবে বলতেছে। এটার যেই অর্জিত মোমেন্টামটা, এই মোমেন্টামটা ছিল একটা ইন্টারমিটেন্ট, বিরতি দিয়ে দিয়ে, যেটা কি না কনস্ট্রেন্ট বাই, আবার V3 দিয়ে এক্সট্রা ইনফরমেশান দিছে, যেটাকে বাধা, কনস্ট্রেন্ট মানে বাধা দেওয়া, বাধা দেওয়া হয়েছিল টেকনোলজিক্যাল লিমিটেশনস দ্বারা। অর্থাৎ এই মোমেন্টামটা কেন বিরতিপূর্ণ ছিল, কারণ এটা তখনকার সময় টেকনোলজিক্যাল অনেক লিমিটেশন ছিল, এটা দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছে। তার বলছে আনটিল দ্য, কতক্ষণ পর্যন্ত বাধাপ্রাপ্ত হয়েছে, আনটিল দ্য পলিফারেশন অফ অ্যাডভান্স হার্ডওয়্যার। পলিফারেশন শব্দটা আমরা আগে 1-2 বার পাইছি নিশ্চয়ই, বিস্তার বোঝাইতে ব্যবহার করা হয়। এটার ভার্ব হচ্ছে পলিফারেজ, লাস্টে RATE, এখানে একটা ই দিলেই ভার্ব পলিফারেট, কোনো কিছু বিস্তার লাভ করা মানে বিস্তার ঘটানো এরকম বোঝায়। তাহলে পলিফারেশন অফ অ্যাডভান্স হার্ডওয়্যার সফটওয়্যার নিশ্চয়ই আমরা জানি, একটা পিসির যে বাইরের কাঠামোটা সেটাকে আমরা হার্ডওয়্যার বলি, আর ভিতরের যেই ফাংশনগুলো এটাকে আমরা সফটওয়্যার বলি, এক কথায় যদি বলি আর কি আমি। সো অ্যাডভান্স হার্ডওয়্যারের বিস্তারের আগ পর্যন্ত, অ্যান্ড আরও আছে এক্সপানসিভ, এটা কিন্তু এক্সপেন্সিভ না, এক্সপেন্সিভ মানে কি কস্টলি, আর এটা হচ্ছে এক্সপানসিভ, এক্সপান্ড থেকে আসছে। এক্সপান্ড মানে কি কোনো কিছু সম্প্রসারিত করা, সম্প্রসারিত। তাহলে এক্সপানসিভ মানে বিস্তৃত ডেটা সেট আসার আগ পর্যন্ত, কখন, ইন দ্য 21st century রিভাইটালাইজড AI। ওকে, মানে ব্যাপারটা হচ্ছে 21st century আপনার অ্যাডভান্স হার্ডওয়্যার এবং এক্সপানসিভ ডেটা সেটের পলিফারেশনটা আপনার কী করছে, যতক্ষণ না পর্যন্ত এই অ্যাডভান্স হার্ডওয়্যার এবং এক্সপানসিভ ডেটা সেটের বিস্তারটা 20th centuryতে AI রিসার্চকে রিভাইটালাইজড করছে, ততক্ষণ পর্যন্ত এটা টেকনোলজিক্যাল লিমিটেশন দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছে, আমাদেরকে এটা বলছে। ঠিক আছে, তো রিভাইটালাইজ মানে কি, এটা ভার্ব আকারে ব্যবহার করছে। রিভাইটালাইজ মানে আবার শক্তি দেওয়া, ভাইটাল মানে কি অপরিহার্য। হ্যাঁ, তাহলে এখানে অপরিহার্য বিষয় বুঝাতে আমরা খাদ্য, হ্যাঁ, বা মূল, যেটা ছাড়া মানুষ চলতে পারে না, এরকম অর্থেও এটা বোঝায়। ঠিক আছে, তাহলে রিভাইটালাইজ মানে আবার জীবিত করে দেওয়া, প্রাণ ফিরাই দেওয়া AI রিসার্চকে। ঠিক আছে, সেভারাল লুমিনারিস, এখানে লুমিনারি মানে হচ্ছে আপনার বিখ্যাত ব্যক্তিদেরকে বোঝাইছে। আমরা একটা কোচিং সেন্টারের নাম আছে, ওই যে ভার্সিটি অ্যাডমিশনের, কেউ জানেন এই রিলেটেড একটা নাম আছে, এখন অবশ্য চলে না মনে হয়, বা বন্ধ হয়ে গেছে কিনা জানি না। লুমিনাস নামে একটা নাম আছে, লুমিনাস কোচিং সেন্টার নামে একটা নাম আমি অনেক আগে শুনছিলাম, এখন আছে কিনা জানি না, কোচিং সেন্টারের প্রমোশন করে দিচ্ছি। ওকে, সেভারাল লুমিনারিস, এই লুমিনাস মূল হচ্ছে আলো বোঝায়, আলো, উজ্জ্বল। তো ওই ধারণা থেকে লুমিনারি মানে হচ্ছে বিখ্যাত ব্যক্তি এরকম বোঝায়। তাহলে বেশ কয়েকটা বিখ্যাত ব্যক্তি এবং কর্পোরেশন প্রতিষ্ঠান হ্যাভ ক্যাটালাইজ মানে অনুঘটক হিসেবে কাজ করা, তার মানে কোনো কিছু সৃষ্টি করতে ওইটার সাহায্যকারী বিষয় হিসেবে কাজ করা, মানে আমরা বলতে পারি শুরু করা। এই হ্যাভ ক্যাটালাইজড AI এর ইভলিউশন, AI এর যে বিপ্লব সেটার যাত্রা করছে কিছু বিখ্যাত ব্যক্তি এবং কর্পোরেশন। গুগল হার্নেস আমরা একেবারে প্রথম ক্লাসে আপনার টেকনোলজি ক্লাসে কাজে লাগানো, ব্যবহার করা এরকম অর্থে বোঝানো হয়। তাহলে গুগল কি করছে, হার্নেস ইজ ডেটা ট্রুপস টু পিওনিয়ার মেশিন লার্নিং। পায়োনিয়ার মানে হচ্ছে কোনো কিছুর, আমরা ট্রুপ শব্দটা আসতেছি, ট্রুপ শব্দ আমি অর্থ বলবো না, আপনাদের দ্বারা আন্দাজ করাবো। ট্রুপ শব্দ আমি নিজে জানতাম না, বাট আমার পড়ার সময় আমি ওটা আন্দাজ করে নিছি। খেয়াল করেন, গুগল হার্নেস ইজ ডেটা ট্রুপস, গুগল তার ডেটা ট্রুপসকে কাজে লাগাইছে টু পায়োনিয়ার মেশিন লার্নিংয়ের পায়োনিয়ার হইতে আর কি, মানে অগ্রগামী হইতে, অগ্রদূত হইতে বা অগ্রগামী হইতে কাজে লাগাইছে। ডেটা ট্রুপস মানে হচ্ছে ট্রেজার, ডেটার যে ভান্ডার সেটাকে বোঝাইছে, তার ডেটার যে
কালেকশন, এই কালেকশনটাকে কাজে লাগাইছে। ওয়াইল যখন ওপেন এআই, যেটার ওপেন এআই সম্পর্কে একটা তথ্য দিচ্ছে, ইনিশিয়েটেড বাই ইলন মাস্ক অ্যান্ড স্যাম আল্টম্যান, রিডিফাইন্ড ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং উইথ চ্যাটজিপিটি। আচ্ছা একটু খেয়াল করেন বাক্যটা, আমি বাক্যটাকে একটু সহজ করি আগে, অনেকের বাক্য ধরতেই প্রবলেম হয়। এটা আমার মেইন ভার্ব, এখানে গুগল হারনেস্ট, এখানে যেটা করছে দুইটা আপনার এটাকে কি বলে, মানে দুইটা বাক্য আমরা যখন কানেক্ট করি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে, যেমন ধরেন এখানে ওয়াইলের আগে একটা বাক্য, ওয়াইলের পরে একটা বাক্য। তাহলে আগের বাক্যটা কি, গুগল হারনেস ইজ ডেটা ট্রুপস টু পায়োনিয়ার মেশিন লার্নিংয়ের অগ্রযাত্রায় অগ্রদূত হইতে আগাইয়া থাকতে, সবার আগে শুরু করার যে ব্যাপারটা, এটা করতে তার ডাটা ট্রুপসকে কাজে লাগাইছে। যেই সময়টায় যখন ওপেন এআই সম্পর্কে এক্সট্রা ইনফরমেশান দিছে, যেমন আমরা এরকম করে বলি না, আপনাদেরকে অনেক দিন বলছি আমি, ধরেন আমি বললাম একটু আগে যেটা দিছি সেটাও বলতে পারি, দ্য পেন বট ফ্রম নিউ মার্কেট বা নীলক্ষেত, যে কোনো কিছু একটা, নীলক্ষেত মনে হয় আইডিয়া, কমা দিলাম, পেন সম্পর্কে তথ্য দিছি। এই পেনটাই হচ্ছে এখানে ওপেন এআই। আর বট ফ্রম নীলক্ষেত এটা হচ্ছে ইনিশিয়েটেড বাই, এই যে ইনিশিয়েটেড বার্বের 3 নাম ফ্রম বাই ইলন মাস্ক অ্যান্ড স্যাম আল্টম্যান করা হয়েছে। এখন পেন সম্পর্কে তো আমাদের বলতে হবে, পেন ওয়াজ এক্সপেন্সিভ, তাহলে এই ওয়াজটা হচ্ছে এখানে রিডিফাইন্ড, ন্যাচারাল। ওপেন এআই কী করছে, আবার পুনরায় সংজ্ঞায়িত করছে কাকে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং উইথ চ্যাটজিপিটি দিয়ে আপনার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংটাকে, স্বাভাবিকভাবে ভাষার যে প্রক্রিয়াকরণ, এটাকে আবার ডিফাইন করছে, যে আসলে ভাষার প্রক্রিয়াকরণ এভাবে না, তুমি চ্যাটজিপিটি দেখো, এই নাও চ্যাটজিপিটি, তোমাকে দেখো যে কী সুন্দর করে ভাষা প্রক্রিয়া করে দিতেছে, ও এভাবে ডিফাইন করছে, এটা বলতেছে। ঠিক আছে, ওপেন এআইটা প্রথম ইনিশিয়েট করা হয়েছে ইলন মাস্ক দ্বারা, আর আরেকজন আছে স্যাম আল্টম্যান দ্বারা। ঠিক আছে, আচ্ছা, ডিপ মাইন্ড ইজ এ লেড বাই, আবার V3 দিয়ে এক্সট্রা ইনফরমেশান দিছে। তাহলে ডিপ মাইন্ড লেড বাই ডেমিস, এটার নাম কি, হাসাবিস, নামের উচ্চারণ নিয়ে হইতে পারে। আচ্ছা দেখেন, ডিপ মাইন্ড শোকেজ, ডিপ মাইন্ড একটা প্রতিষ্ঠানের নাম, এটা প্রতিষ্ঠান কিনা বা এটা আসলে গভীর মন বুঝাইতেছে কিনা, এটা আমরা এমনি পড়লে হয়তো বা বুঝতে পারবো পুরাটা। অনেকের আবার মনে হইতে পারবে ডিপ মাইন্ড মানে গভীর মন, এর যে একটা প্রতিষ্ঠান সেটা তো বোঝার কথা না অনেক সময়, ইটস ভেরি সিম্পল। তবে আমি আপনাদেরকে সবসময় বলছি যে বর্তমান বিশ্বে কি চলতেছে এগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। আপনি চ্যাটজিপিটিতে বলেন যে টেকনোলজি নিয়ে বর্তমান বিশ্বের প্রতিষ্ঠান বা বর্তমান বিশ্বের নতুন উদ্যোগগুলো আমাকে দাও, কালেকশন দাও, সে আপনাকে দিবে, সেগুলো একটু জেনে রাখেন, জানলে ভালো। ডিপ মাইন্ড, আর যেহেতু ডিপ মাইন্ড লেড বাই বলছে এবং একটা ব্যক্তির নাম বলছে, তার মানে ডিপ মাইন্ড এটা কোনো ভোকাবুলারি আকারে ব্যবহার করে নাই, ওইভাবে করেও আপনার ব্যাপারটা বুঝতে হবে। আর এগুলো বোঝার জন্য আইকিউ একটু ডেভেলপ করতে হবে। আপনাদেরকে একেবারে কোর্সে শুরুতে বলে দিছি যে আইকিউ ডেভেলপ অবশ্যই করতে হবে। অনেক সময় আপনার সিচুয়েশান বেসড অনেক ডিসিশান নেওয়া লাগে, তো যাদের একটু ডাল, তারা কিন্তু এই ডিসিশানগুলো নিতে প্রবলেম হয়ে যাবে। তাহলে এটা কার দ্বারা লেড করা হয়েছে, মানে পরিচালিত করা হয়েছে, ডেমিস হাসাবিস। এবং এই ডিপ মাইন্ড হচ্ছে দেখাইছে যে এআইস প্রোগ্রেস উইথ আলফাগোস ট্রায়াম্প ওভার হিউম্যান গো, চ্যাম্পিয়ন্স ইলাস্ট্রেটিং এর স্ট্র্যাটেজিক সফিস্টিকেশন। আচ্ছা একটু খেয়াল করেন, এখানে আলফাগো মোস্ট প্রবলি একটা প্রতিষ্ঠান, আলফাগো এর যে বিজয় কার উপরে, হিউম্যান গো। আপনার এগুলো হচ্ছে গো নামে একটা গেমসের নাম আছে, আপনার একটা গেমসের নাম আছে। আলফাগোটা হচ্ছে এআই চালিত, আর হিউম্যান গোটা হচ্ছে মানুষ চালায়, এরকম টাইপের আর কি। তো এইগুলা যে চ্যাম্পিয়নরা আছে, হিউম্যান গোয়ের যারা চ্যাম্পিয়ন, তাদেরকে ওভার কইরা যে বিজয়টা অর্জন করছে, আলফাগোয়ের যে বিজয়টা, এইটাই কিনা ইলাস্ট্রেট করা মানে বর্ণনা করা, চিত্রায়িত করা। ইটস স্ট্র্যাটেজিক সফিস্টিকেশন, এটার কৌশলগত যেই সফিস্টিকেট আমরাও কি বলতে পারি, ধরেন একটু সভ্য অথবা ধরেন খুবই গুছালু শৃঙ্খল, এরকম বুঝাইতে আমি সফিস্টিকেট বোঝাই। ধরেন আপনি সুন্দর একটা কিছু দেখলেন, তখন দেখে বললেন যে এটা অনেক বেশি সফিস্টিকেটেড,
এরকম, ঠিক আছে। আবার সফিস্টিকেটেড জটিল অর্থেও বোঝায় অনেক জায়গায়। আপনি যখন কোনো একটা কিছুকে অনেক কিছুর মার পেজ দিয়ে সুন্দর করে গোছায় তৈরি করলেন, তখন এটাকে সফিস্টিকেটেডও বলা যেতে পারে। তাহলে এই যে এআই এর ডিপ মাইন্ড দেখাইছে যে এআই এর প্রোগ্রেসটা কিসের মাধ্যমে দেখাইছে, আলফাগোয়ের ট্রায়াম্পের মাধ্যমে দেখাইছে, বিজয়ের মাধ্যমে দেখাইছে। আলফাগো কার উপর দিয়ে বিজয় লাভ করছে, হিউম্যান গোয়ের চ্যাম্পিয়ন যারা, তাদের উপর দিয়ে, যেটা কিনা বুঝাইতেছে তার স্ট্র্যাটেজিক সফিস্টিকেশনটা, তার কৌশলগত কেমন সে সূক্ষ্ম, সে কেমন বিন্যস্ত বা কেমন সুশৃঙ্খল, এরকম বুঝাইতে এটা বলা হয়েছে। দিস ইন্ডিভোর মানে হচ্ছে প্রচেষ্টা, ইন্ডিভোর এটা ভার্ব আকারেও ব্যবহার করা হয়, এখানে আর ভার্ব আকারে ব্যবহার হয়নি, আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি। দিস ইন্ডিভোর্স হ্যাভ সিগনিফিকেন্টলি অগমেন্টেড, অগমেন্ট শব্দটা আমরা নিশ্চয়ই আগে একবার আর অনেকবার পাইছি, বৃদ্ধি করা, এক্স্যাক্টলি। অগমেন্ট মানে বৃদ্ধি করা। তাহলে আপনাকে যদি অগমেন্টের অ্যান্টোনিম লিখতে বলে কি হইতে পারে? সহজ ক্ষেত্রে ডিক্রিজ বলতে পারি, তারপরে ধরেন আমরা মিটিগেট বলতে পারি। মিটিগেট করা কি? রিডিউস করা বলতে পারি। হ্যাঁ, আরেকটা কি? সুথ, এলিভিয়েট, মিটিগেট। হ্যাঁ, হইতে পারে, হইতে পারে। এলিভিয়েট মানে লাঘব করা, উপশম করা। ডিমিনিশ হইতে পারে, এক্স্যাক্টলি। আপনারা অনেক ভোকাবুলারি পারতেছেন, দ্যাটস ভেরি ফাইন। এবং আপনারা আমার কথাগুলো মনে হয় সিরিয়াসলি নিছেন, পড়তেছেন মনে হচ্ছে। তাহলে দেখেন, এবং এটা আজ করার একটা কারণ আছে, এটা অলরেডি অ্যান্টোনিম জানতে চাইছে। এই যে অগমেন্টের অ্যান্টোনিম জানতে চাইছে, তা আমরা অগমেন্টের অ্যান্টোনিম পারবো না? অবশ্যই পারবো, 1 মার্ক কমন আমাদের, ঠিক আছে। ইনডিসপেন্সেবল অপরিহার্য, এক্সপিন্ডেট মানে হচ্ছে কোনো কিছু ত্বরান্বিত করা, এসচিউ মানে হচ্ছে পরিহার করা, তাহলে সিনোনিম জানতে চাইছে, তাহলে অ্যাভয়েড হবে, কোনো কিছু পরিহার করা। এটিনিউট মানে দুর্বল করা কোনো কিছু, তাহলে আমরা উইকেন বলতে পারি, উইকেন মানে দুর্বল করা, ঠিক আছে। এরকম এক্সপিডাইট মানে হচ্ছে ত্বরান্বিত করা, তাহলে আমরা এটাকে স্লো ডাউন বলতে পারি সহজ ভাষায়, তা ত্বরান্বিত না বলে দ্রুততর করা বা ত্বরান্বিত করা। আর কি হইতে পারে? আর কারো মাথায় আছে কোনো শব্দ? না, এটা তো দ্রুততর করা, অ্যান্টোনিম চাইছে। ডেসিলারেট হইতে পারে। এক্সিলারেটের বিপরীত কি? ডেসিলারেট আছে না? সো এক্সপিডাইটের বিপরীতও এটা ব্যবহার করতে পারি আমরা। প্রোক্রাস্টিনেট হইতে পারে। প্রোক্রাস্টিনেট তো ভার্ব না, না ভার্ব, সরি, ঠিক আছে। প্রোক্রাস্টিনেশন হচ্ছে নাউন। হইতে পারে, প্রোক্রাস্টিনেট হইতে পারে। প্রোক্রাস্টিনেট মানে কি? কোনো কিছু বিলম্বিত করা আর কি, মানে ওই যে আমরা কাজ গড়িমসি করি, আজকে না কালকে, হ্যাঁ, এটা আর কি। ওকে, ফাইন। তাহলে এই দিস ইন্ডিভোর্স, এই প্রচেষ্টাগুলা সিগনিফিকেন্টলি ব্যাপকভাবে বাড়াইছে। কি বাড়াইছে? এআই এর গ্লোবাল প্রমিনেন্স বাড়াইছে। আমরা মনে আছে ইমিনেন্ট প্রমিনেন্ট আমি প্রায় সময় বলি ফেমাসের পরিবর্তে ব্যবহার করার জন্য, বলছিলাম অনেকবার বলছি। ফেমাসের পরিবর্তে আমরা ইমিনেন্ট প্রফেসর, ইমিনেন্ট টিচার, প্রমিনেন্ট টিচার এরকম বলি। ওই প্রমিনেন্ট থেকে আসে প্রমিনেন্স, ঠিক আছে। তাহলে এটার যে এআই এর যে বৈশ্বিক প্রমিনেন্সটা আছে, মানে খ্যাতিটা, এইটা আরও কি বলছে? বাড়াই দিছে এই প্রচেষ্টাগুলা। কোন প্রচেষ্টাগুলা? ওই যে ডিপ মাইন্ড দেখাইছে, আলফাগো এর বিজয় ইয়ার মাধ্যমে, এরকম আর কি। ইন ডেইলি এক্সিস্টেন্স, প্রতিদিনের যে অস্তিত্ব, এআই চ্যাটবটস হ্যাভ বিকাম ইনডিসপেন্সেবল কন্ডুট, এই শব্দটা আসছে আসলে। এটা একটা অপরিহার্য ড্যাশ, আমরা ধরেন এটা অর্থ পারি না, হ্যাঁ। তাহলে এআই চ্যাটবটটা কি হয়েছে? একটা অপরিহার্য কিছু একটা হয়ে গেছে, পার্টিকুলারলি ইন এডুকেশন অ্যান্ড রিসার্চ, বিশেষ করে শিক্ষায় এবং রিসার্চে এটা একটা অপরিহার্য ড্যাশ হয়ে গেছে। এখন কি বলতে পারি আমরা, বলেন? উপকরণ, এক্স্যাক্টলি। এটার অর্থ হচ্ছে মাধ্যম। মাধ্যম আর উপকরণ একই জিনিস। তার মানে দেখেন, সব অর্থ পারা লাগে না। আপনি যদি বেশিরভাগ ভোকাবুলারি পারেন আর বাকিগুলা আন্দাজ করে প্রশ্ন থেকে করতে পারেন। যেমন ডেটা ট্রুপস আমরা একটু আগে পড়ছি, তো ডেটা ট্রুপস শব্দটা, সত্যি কথা বলতে ট্রুপস শব্দটা আমি জানতাম না, কিন্তু আমি ওখান থেকে আন্দাজ করতে পারছি এটা মানে ট্রেজার বোঝাইতেছে। ডেটা ট্রুপস মানে কি? তথ্য ভান্ডার বা কালেকশন, এরকম কিছু একটা বোঝাবে, ঠিক আছে। তো সেম গোস টু ইনডিসপেন্সেবল কন্ডোর্স মানে হচ্ছে অপরিহার্য মাধ্যম। এটা কেন বললাম? এটা অলরেডি এখানে আমাদেরকে কন্টেক্সচুয়াল মিনিং জানতে চাইছে যে ইনডিসপেন্সেবল কন্ডোর্স মানে কি, ঠিক আছে। আমরা ইনএভাইটেবল
মিডিয়াম বলতে পারি, ইনএভাইটেবল এলিমেন্ট বলতে পারি, এরকম বলতে পারি, ঠিক আছে। এটার মিনিং যদি আমাদের লিখতে বলে যে রাইট দ্য কন্টেক্সচুয়াল মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রেজেস ইন ইংলিশ, ওয়ার্ডস আর আন্ডারলাইন ইন দ্য টেক্সট, ওয়ার্ডগুলো টেক্সটে আন্ডারলাইন করা আছে এটা বলছে। আচ্ছা, পার্টিগুলো বিশেষ করে শিক্ষা এবং রিসার্চে। টুলস লাইক চ্যাটজিপিটি, গ্রক, বার্ড, দেখেন টুলস শুধু চ্যাটজিপিটির না, চ্যাটজিপিটির মতন আরও আছে। তার মানে এই প্যাসেজ থেকে আমরা জানছি এগুলো সম্পর্কে। তাহলে আমরা এবার আমাদের কাজ হচ্ছে চ্যাটজিপিটি দিয়ে আমরা বলবো এই জিনিসগুলো আসলে কি, এগুলোর কাজ কি আমাকে জানাও। আপনাদের পড়াশোনার স্টাইলটার ক্ষেত্রে কি বললাম যে পড়াশোনা শুধুমাত্র ইংলিশ জানার জন্য না, আপনি ইংলিশ প্যাসেজ পড়বেন তার মানে আপনি পুরো আইডিয়াটা বুঝতে হবে। তার মানে এখানে 3টা চ্যাটজিপিটির মতন আরও 2টা পাইতেছি, এগুলো সম্পর্কে আমাদের আইডিয়া না থাকলে আমরা চ্যাটজিপিটির মধ্যে সার্চে দেখতে পারি বা গুগলে সার্চ করে আমরা দেখবো আসলে ব্যাপারগুলো কি, এগুলোর কাজ কি, ঠিক আছে। করা যায় হ্যাঁ, যে গিফট ছবি যেগুলারে বলে ওগুলা করছিলাম। আচ্ছা, আর বার্ড হচ্ছে এই এআই, ওটাতে অনেক কিছু টাচ করা হয়েছে। বুঝতে পারি, এই তো দেখছেন একজন অলরেডি জানেও। আচ্ছা, ওকে ফাইন। টুলস লাইক চ্যাটজিপিটি, গ্রক অ্যান্ড বার্ড প্রোভাইড রিয়েল টাইম এডুকেশন, একেবারে বাস্তবিক, একেবারে সামনাসামনি সরাসরি শিক্ষা অফ ইন্ট্রিগেট সাবজেক্ট, জটিল সাবজেক্টগুলার, অ্যান্ড এইড এবং সহায়তা করে, হ্যাঁ, ইন সিনথেসাইজিং, সিনথেসিস বলি আমরা, ওই যে থেসিস, এন্টিথেসিস, সিনথেসিস এরকম শব্দ বলি। সিনথেসিস হচ্ছে মিডিয়াম, মাধ্যম, সব কিছুকে মধ্যমপন্থা, মানে এটাকে আপনার কি করে সিনথেসাইজিং এক্সটেন্সিভ ডেটা সেট। এক্সটেন্সিভ মানে হচ্ছে ব্যাপক পরিসরে যে ডেটাগুলো সেট আছে সেগুলোকে সিনথেসাইজ করে, মানে আমরা এটাকে কি বলি, সিনথেসাইজ করা মানে বিশ্লেষণ টাইপেরই, সংশ্লেষণ বলে আর কি এক ধরনের, ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করেন ফর একাডেমিক ইনকোয়ারিজ, একাডেমিক যেই জিজ্ঞাসা সেগুলোর জন্য ডেটা সেটকে, এক্সটেন্সিভ ডেটা সেটগুলোকে সিনথেসাইজ করে। সিনথেসাইজ করার মূল ব্যাপার, ধরেন ডেটাগুলো এলোমেলো আছে, এগুলাকে ও একটা সুন্দর কাঠামোর মধ্যে এসে নিয়ে আসে, এরকম বুঝাইতেছে, ঠিক আছে। এখন আমাকে কেউ একজন বলেন যে এই সেন্টেন্সটায় সাবজেক্ট কি আর ভার্ব কি? বলেন বলেন। প্রোভাইড হচ্ছে ভার্ব আর চ্যাটজিপিটি, গ্রোক এন্ড বার্ড এগুলো হচ্ছে সাবজেক্ট। না, টুলস হচ্ছে সাবজেক্ট। টুলস আর ওগুলো তো টুলস সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন। প্রোভাইড ছাড়াও আরেকটা ভার্ব আছে। হ্যাঁ, প্রোভাইড ছাড়াও আরেকটা ভার্ব আছে, এন্ড এইড হচ্ছে ভার্ব। এটাও ভার্ব, এটাও ভার্ব, এন দ্বারা 2টা ভার্বকে যুক্ত করছে। এগুলা প্রোভাইড করে রিয়েল টাইম এডুকেশন, পাশাপাশি সাহায্য করে আমাদেরকে। কোন ক্ষেত্রে সাহায্য করে? সিনথেসাইজিং এর ক্ষেত্রে সাহায্য করে। আমরা যে বলি প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, মানে প্রিপোজিশনের ভার্বের নাউন ফর্ম হয়, ভার্বের নাউন ফর্ম মানে একটা শব্দের নাউন ফর্ম হয়, কিন্তু আমরা নাউন ফর্ম যদি হয় তাহলে সিনথেসিস শব্দ থাকা সত্ত্বেও সিনথেসাইজিং কেন দিল, এটা নিশ্চয়ই আপনাদেরকে আলোচনা করছি অনেক আগে, শুরুর দিকে। ভার্ব দেয় কারণ অর্থটা ভার্বের মতো রাখতে চায়, এই কারণে ভার্ব রাখবে, কিন্তু ভার্ব তো রাখা যায় না, তাই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে এটাকে জিরান বানানো হয়, মানে নাউন বানানো হয়। ওকে, স্টুডেন্টস লেভারেজ, লেভারেজ মানে কাজে লাগানো, মানে আপনার কোনো কিছুর প্রভাব ব্যবহার করা। ধরেন এআই এর একটা প্রভাব আছে, এটা আমি ব্যবহার করলাম, তার মানে এটা আমি লেভারেজ করছি। এক অর্থে আমরা কাজে লাগানোও বলতে পারি। লেভারেজ দিস প্ল্যাটফর্মস, স্টুডেন্ট এই প্ল্যাটফর্মগুলোকে লেভারেজ করে টু ইনহ্যান্স, বাড়ানোর জন্য, লার্নিং, তাদের শিক্ষা, হোয়াইল, যেখানে রিসার্চাররা ইউটিলাইজ দেন, তাদেরকে সদ্ব্যবহার করে, টু এক্সপিডাইট, ত্বরান্বিত করতে, দ্রুততর করতে, লিটারেচার রিভিউজ, তাদের যেই সাহিত্যের পর্যালোচনা আছে সেগুলা, অ্যান্ড হাইপোথেসিস ফর্মুলেশন, এবং ফর্মুলেশন মানে গঠন, ফর্মিউলেট করা মানে কোনো কিছু গঠন করা, ফর্মুলেট করে এবং গঠন করা। হাইপোথেসিস, হাইপোথেসিস মানে কি বলেন? আমরা অবশ্য বলি না এটা অনেক বেশি হাইপোথেটিক্যাল, এটা কাজে লাগবে না। হ্যাঁ, বুঝে অনুমান করে যেটা বলা, এক্স্যাক্টলি। হ্যাঁ, মানে আমার চিন্তার জগৎ এটা আছে, আরে ভাই এটা হবে না ভাই, একটু বাস্তবতা আসে না, এইসব হাইপোথেটিক্যাল কথাবার্তা বলে কোনো লাভ নাই, এরকম বোঝায়। তাহলে হাইপোথেসিস মানে হচ্ছে অনুমান নির্ভর, কল্পনাপ্রসূত যে ইয়াগুলা গঠনটা, সেটা করতে আপনার রিসার্চারদেরকে সাহায্য করে।
ওকে ফাইন। এআই's ইউটিলিটি, এআই এর যে ব্যবহার, হ্যাঁ, এক্সটেন্ড, এটা বিস্তারিত হয় মানে ছড়িয়ে যায় বিয়ন্ড একাডেমিয়া, মানে একাডেমিগুলোরও বাইরে, ইনটু সায়েন্টিফিক রিসার্চ, সায়েন্টিফিক রিসার্চ পর্যন্ত। ইট অ্যাক্সিলারেট মানে কি, একটু আগেও বলছিলাম, ত্বরান্বিত করা, দ্রুততর করা। আমরা এটাকে ফাসেন বলতে পারি নাকি, ফাসেন বলতে পারি, আরও আছে এক্সপিডাইট, তো একটু আগে পড়ে আসছি, এক্সপিডাইট আছে, হইতে পারে। হ্যাঁ, ইয়ান, আরেকটা কি, HASTEN, হাসেন। হাসেন, হ্যাঁ, হাসেন মানে হচ্ছে আপনার ত্বরান্বিত করা, ঠিক আছে, দ্রুততর কোনো বলছে। ইট অ্যাক্সিলারেট ড্রাগ ডিসকভারি, এখানে ড্রাগ মানে কি বুঝাইছে, ওষুধ। অনেকে ড্রাগ মানে আবার ওই মদ গাঞ্জা বুঝতে পারে। ওকে ওকে, ইট অ্যাক্সিলারেট ড্রাগ ডিসকভারি মানে ওষুধের আবিষ্কারকে এটা কি করবে, আপনার ত্বরান্বিত করবে। আচ্ছা, এখানে ড্রাগ ডিসকভারি বলতেছে ইনভেনশন না ব্যবহার করে, কারণ কি? কারণ হচ্ছে যেগুলো এখন আছে ওইগুলো থেকেই হয়তোবা আবার নতুন করে ডিসকভার করার কথা বলতেছে। ড্রাগ ব্যাপারটা পৃথিবীতে অলরেডি থাকে। আপনার ওষুধ বানায় কি দিয়ে, প্রাকৃতিক ব্যাপারগুলা দিয়ে, যেমন গাছের ছাল, শিকড়, সাপের বিষ, এরকম কিছু দিয়ে, হয়তোবা ওই পার্সপেক্টিভ থেকে বলছে। ডিসকভারি মানে আমরা জানি, ডিসকভার মানে যেটা অলরেডি পৃথিবীতে আছে, এটাকে কেউ একজন আবিষ্কার করছে, এরকম আর কি। ড্রাগ ডিসকভারি বাই সিমিউলেটিং, ওই যে ইমিউলেট বলছিলাম, মানে অনুকরণ করা, নকল করা। বাই সিমিউলেটিং মলিকিউলার মানে ক্ষুদ্র আণবিক ছোট ছোট যে ইয়াগুলা ইন্টারাকশানস, আণবিক ছোটোখাটো যেই পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া আছে, এগুলাকে নকল কইরা বা অনুকরণ কইরা, হ্যাঁ, অ্যাক্সিলারেট করে, বাই সিমিউলেটিং ইন্টারাকশানস রিফাইন্স ক্লাইমিক মডেলস ফর প্রিসাইজ এনভায়রনমেন্টাল ফোরকাস্টিং অ্যান্ড এনহ্যান্সেস। এখানে 3টা বাক্য ব্যবহার করছে মূলত, অ্যাস্ট্রোনমিক্যাল অ্যানালাইসিস থ্রু প্যাটার্ন রিকগনিশন। এখান থেকে এখানে সাবজেক্ট একটা, ইট, কিন্তু ভার্ব, মেইন ভার্বই 3টা। আমাকে কেউ একটু খুঁজে দেখাইতে পারবেন? একটু সময় নেন দরকার হলে। অ্যাক্সিলারেট একটা, অ্যাক্সিলারেট, রিফাইন এন্ড এনহ্যান্স। রিফাইন, এনহ্যান্স, এক্স্যাক্টলি। কমা দিয়ে এই ভার্বের পরে আরেকটা ভার্ব, এন দিয়ে আরেকটা ভার্ব। তার মানে এটা ড্রাগ ডিসকভারিকে অ্যাক্সিলারেট করে, এটা ক্লাইমেট মডেলসকে রিফাইন করে। এখন কেন ক্লাইমেট মডেলকে রিফাইন করে, না সরি, রিফাইন ক্লাইমেট মডেলস, কোন মডেলস, যে মডেলগুলা ফর প্রিসাইজ এনভায়রনমেন্টাল ফোরকাস্টিং। ক্লাইমেটের মডেল বলতে বুঝাইতেছি, ধরেন জলবায়ু সংক্রান্ত একটা মডেল, যে বা ফর্মুলা অথবা একটা পদ্ধতি, যেটা কিনা কাজ কি, ফর প্রিসাইজ, একেবারেই প্রিসাইজ মানে আমরা বলি এটাকে কি বলে, মানে সংক্ষিপ্তকরণ। হ্যাঁ, মানে এই ব্যাপারটা হচ্ছে, ধরেন এই পুরো ব্যাপারটা ভাই বুঝতেছি না, খুবই এলোমেলো, এটা আরও প্রিসাইসলি দেন, মানে সুন্দর করে ছোট করে অ্যাকুরেট তথ্য দেওয়া, যেটা আমার দরকার ঠিক সেটাই, ঠিক আছে। যেমন অনেক সময় বলা হয় যে ভাইভা বোর্ডে যখন কোয়েশ্চেন করবেন অবশ্যই আনসার প্রিসাইসলি দিবেন, হ্যাঁ, এত পেঁচাবেন না, এটা বলা হয়। তাহলে প্রিসাইজ এনভায়রনমেন্টাল ফোরকাস্টিং, একেবারে সূক্ষ্ম বা অ্যাকুরেট পরিবেশগত যে পূর্বাভাস, এগুলা অ্যান্ড ইনহ্যান্স, এবং এটা বাড়ায়, কি বাড়ায়, অ্যাস্ট্রোনমিক্যাল, অ্যাস্ট্রোনট মানে কি, নভোচারী, তাই না, মহাকাশ নভোচারী আর কি, অ্যাস্ট্রোনট, আর এর হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল, মহাকাশ বৈশ্বিক বা জ্যোতির্বিদ্যা সংক্রান্ত, এরকম আর কি। অ্যানালাইসিস, আপনার ব্যাখ্যা বিশ্লেষণ। আমরা অ্যানালাইসিসকে সিঙ্গুলার ফর্মে লিখি হচ্ছে এইভাবে, আর প্লুরাল ফর্মে লিখি অ্যানালাইসিস এইভাবে। যেমন আমরা ক্রাইসিসকে কি লিখি, এটা হচ্ছে ক্রাইসিস, আর এটা ক্রাইসিস। আমি উচ্চারণটা একটু ডিফারেন্ট হওয়ার কথা ছিল, এটা ক্রাইসিস, কিন্তু আমি ডিকশনারিতে সার্চ করে দেখলাম যে এটা হচ্ছে ক্রাইসিস আর এটা হচ্ছে ক্রাইসিস। ওকে ফাইন। তাহলে এটা কি করে আপনার অ্যাস্ট্রোনমিক্যাল যে বিশ্লেষণগুলো আছে এগুলোকে আরও বাড়ায়, কিভাবে, থ্রু প্যাটার্ন রিকগনিশন। প্যাটার্ন মানে ধরনটাকে রিকগনাইজ করা, স্বীকৃতি দেওয়া, স্বীকৃতি বলতে এখানে আসলে চিহ্নিত করা,
রিকগনাইজ করতে পারার যে ব্যাপারটা, মানে চিনতে পারার যে ব্যাপারটা, এরকম বোঝায়। তাহলে প্যাটার্নের রিকগনিশনের মাধ্যমে অ্যাস্ট্রোনমিক্যাল বিষয়টাকে অ্যানালাইজ করে। ওকে, দিস অ্যাপ্লিকেশানস, এই যে প্রয়োগগুলা, এগুলা আন্ডারস্কোর মানে বোঝায় হচ্ছে আপনার কোনো একটার নিচে যখন আপনি আন্ডারলাইন করবেন সেটাকে আমরা আন্ডারস্কোর বলি। এটা বিশেষ করে যারা পিসি চালায়, মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করে আরও ভালো বুঝতে পারবে। আচ্ছা, এই নিচে আন্ডারস্কোর করার মূল উদ্দেশ্য কী বলেন তো আমাদের, মানে আমরা কেন লাইনটা নিই? এমফাসাইজ করা, এক্স্যাক্টলি, হাইলাইট করা। এখানে আন্ডারস্কোর মানে হচ্ছে এটাই বোঝাইতেছে। তাহলে অ্যাপ্লিকেশনগুলা এআই এর যে পিভুটাল শব্দটা আমরা আগেও পাইছি, মানে কি গুরুত্বপূর্ণ বা প্রধান, কেন্দ্রীয়, এরকম বোঝায়। এটার যে প্রধান রোল, এই রোলটাকে হাইলাইট করে ইন অ্যাড্রেসিং, মোকাবেলা করার মাধ্যমে হিউম্যানিটিস, মানব জাতির বা মানবতার মোস্ট ফর্মিডেবল চ্যালেঞ্জের, সবচেয়ে ভয়ঙ্কর, ফর্মিডেবল শব্দটা খুবই ভালো শব্দ, ফর্মিডেবল যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলাকে মোকাবেলা করার মাধ্যমে। অনেক ভোকাবুলারি এই প্যাসেজটার মধ্যে। এটা আমি শিওর এটা কোনো ব্যক্তি লেখে নাই, কারণ একজন ব্যক্তি লিখলে এত ভোকাবুলারি করে লেখে না। আর যদি নিজেও লিখে থাকে সে অনেক সময় নিয়ে করে লিখছে, আমি ড্যাম শিওর। হাউভার এআই কে দিয়ে এটা মনে হচ্ছে তৈরি করছে ভাইয়া, আমার কাছে এটাও মনে হয় এআই কে দিয়ে মনে হচ্ছে। আর করতেই পারে আসলে, এখন এআই আছে, আজেরা বইসা প্রশ্ন বানাবে নাকি? আচ্ছা, তবে এআই কিন্তু অনেক আমাদের জন্য ক্ষতিকর, কিন্তু মানে একটা পুরো নেশনকে দেখবেন ব্রেইনলেস বানাই ফেলতে পারে। কারণ ধরেন আপনাদের তো এখন সব কিছু এআই আছে, তার মানে আমরা নিজে কিছু শিখি না। ধরেন একটা অ্যাপ্লিকেশান কেমনে গোছাইতে হয়, একটা কোনো কিছুর সামারি কিভাবে করতে হয়, এগুলো আমরা ব্রেইন আমাদের করে না, সব এআই করে দিচ্ছে। তো টেকনোলজি, তা আমরা অন্য ধরেন এই টেকনোলজি বানাইছে কে, আমেরিকান বা হচ্ছে অন্যান্য বিদেশিরা, ওরা যদি বন্ধ করে দেয় তাহলে আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির ওরা কিন্তু পুরো পঙ্গু হয়ে যাব। হ্যাঁ, এগুলো টেকনোলজি মানে কিন্তু টেকনোলজিগুলো মূলত হচ্ছে ডমিনেট করার জন্যই বানানো হয়। আপনি এটা একটু ভাবেন, আমরা কিন্তু টেকনোলজিকে আবিষ্কার করতেছি না। ধরেন চ্যাট জিপিটি বন্ধ করে দিলে চায়নার সমস্যা নাই, চায়নার সব কিছু বিকল্প আছে, ইভেন ওইগুলার চেয়েও ভালো। আপনার চায়নার যে ম্যাপ, মানে গুগল ম্যাপের চেয়েও আরও অ্যাকুরেট। ওই দিনকে এক ভাই ওনার একটা ভিডিওতে দেখলাম যে দেখাইতেছে চায়নাতে 3D স্টাইলে দেখাইতেছে আপনার গাড়ি ইভেন কোন লেনে আছে, এই লেনে আর অন্য গাড়ি আপনার আশেপাশে কয়টা গাড়ি আছে, হ্যাঁ সব দেখাইতেছে চায়নাদের ম্যাপের মধ্যে। চায়নারা কিন্তু আমেরিকানদের বা অন্যান্য কারোর কোনো অ্যাপ ব্যবহার করে না, কারণ এদের ডেটা হয়ে যাবে, ওদের নিজস্ব অ্যাপ ব্যবস্থা। এখন আমেরিকা যদি এগুলো বন্ধ করে দেয়, ঝামেলায় পড়বে কারা? আমাদের মতন এই ভোকা নাঙ্গা যারা আছি তারা, আমরা পুরো ব্রেইনলেস হয়ে যাব, মানে ট্রুলি আসলে। আছেন হ্যাঁ বলেন। এই মানে হচ্ছে চায়নারা যে ওরা যে এত প্রযুক্তি ওরা কিভাবে তৈরি করতেছে, মনে করেন যে ওদের যে মানে এডুকেশন, ওদের সিস্টেমটাই কিন্তু টোটালি ভাইয়া অন্য মানুষের মতো না। ওদের একটা কথা বলি, এটা অনেকে রাগ হইতে পারে, ওদের মধ্যে চেতনার চেয়ে বাস্তবায়নের সংখ্যা বেশি, মানে ইচ্ছা বেশি। এটা অবশ্য পাবলিকলি যাচ্ছে। আমাদের সমস্যা হচ্ছে চেতনা আপনি কিভাবে প্রকাশ করবেন, কাজের মাধ্যমে। ধরেন আপনি একটা টিমের খেলোয়াড়, এখন আপনার এই টিমের প্রতি ভালোবাসা আছে। এখন ভালোবাসা কি দিনরাত আপনি প্লে কার্ডে লেখা তারপরে বক্তব্য দিয়ে প্রকাশ করবেন, নাকি খেলোয়াড় হিসেবে আপনার কাজ হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে প্রচুর প্র্যাকটিস করবেন আর সামনে পারফর্ম করবেন? এইটার মাধ্যমে আপনার টিমের প্রতি যে আপনার ডেডিকেশন, দেশের প্রতি যে আপনার ভালোবাসা, সেটা প্রকাশ পাবে। তো চায়নারা হচ্ছে প্র্যাকটিস করে মাঠে প্রতিফলন দেখায়, আর আমরা হচ্ছে বাংলাদেশ একবারে খায়ালাম সিরালাম এরকম আর কি, ব্যাপার স্যাপার আর কি। এই চেতনায় আমাদেরকে ধ্বংস করছে সত্যি কথা বলতে। আর পাবলিকলি যাচ্ছে, বাংলাদেশে এখন পর্যন্ত কোনো সরকারি, আমি যেটা আগেও আপনাদেরকে বলছি যে বাংলাদেশের জনগণের উন্নতি চায় নাই। বাইরের দেশের জনগণ, আমেরিকান, চায়না বা অন্যরা যারা বড় বড় জাপানিজ, এরা নিজের দেশের জনগণের উন্নতি ঘটায়া, ভাগ্যের উন্নতি ঘটায়া, এরা পাওয়ারফুল কান্ট্রি হওয়ার মাধ্যমে অন্য দেশের উপর ডমিনেট করে।
আর আমাদের দেশের নেতারা আমাদের দেশের জনগণকে মানে শিক্ষিত না করে বা ট্রুলি এটাকে কি বলে মানে সেলফ সাফিসিয়েন্ট না করে তারা চায় যে তারা থাকুক দমি থাকুক, তাহলে আমার পিছনে কিছু লোকজন ঘুরবে, লাফাবে, নতুবা লাফানোর ইয়া কই। হ্যাঁ, ভালো রাজনৈতিক ইয়াগুলাতে দেখবেন যে পিছনে লোক নাই, মানুষ নাই, আমরা আবার এটাতে হাসাহাসি করি। হ্যাঁ, এল পিছনে 2-3 জন লোক। ভাই ধরেন আমি কোনো একটা যদি পলিটিক্যাল পার্টি সাপোর্ট করি মনে মনে, ধরেন আর আমি কি মিছিলে যাব, ওই পার্টির ইয়াতে যাব, আমার সময় আছে তো? আমার কাজ হচ্ছে হয় যদি এমন হয় যে আমার যদি বেশি আবেগ থাকে পার্টি ফান্ডে টাকা দিলাম, আর হচ্ছে ভোটের সময় ভোট দিয়ে আসলাম, এটা হইতে পারে। আমার কি ওই পার্টি দিয়ে আছে, আমার কেরিয়ার আছে, আমি একটা ব্রাইট ফিউচার বিলং করতে চাই। সো ভালো ইয়াদের পিছনে যে সবসময় লোক থাকবে ব্যাপারটা এমন না, কিন্তু আমাদের এখানে যত লোক না নেওয়া যায়। যাক, এগুলো আসলে বেশি বললে আবার অনলাইনে লাইভেও যাইতেছে, কাট পেস্ট করে কোথাতে কোথায় চলে যাইতে পারে। ওকে, হাউএভার যাই হোক, এআইস অ্যাসেন্ডেন্সি, অ্যাসেন্ড মানে কি উপরের দিকে ওঠা, আর ডিসেন্ট মানে হচ্ছে অবতরণ করা। ডিসেন্ট মানে অবতরণ করা, মানে নামা। তাহলে এআই এর যে উত্থানটা এইটা প্রেসিপিটেট, এই প্রেসিপিটেট মানে হচ্ছে দ্রুততর করা বা ত্বরান্বিত করা। অ্যাক্সিলারেট, এক্সপিডাইট, প্রেসিপিটেটস। প্রেসিপিটেট কনসার্ন আমাদের উদ্বেগকে আরও বেশি বাড়াই দেয়। হ্যাঁ, ওভার রিলায়েন্স অতিরিক্ত নির্ভরশীলতা, অন অটোমেটেড সলিউশনস, অটোমেটেড সলিউশনের স্বয়ংক্রিয় সমাধানের উপর, মে এটিনিউয়েট দুর্বল করে দিতে পারে হিউম্যান ক্রিয়েটিভিটি, মানুষের সৃজনশীলতা। অ্যাজ ইন্ডিভিজুয়ালস, যেহেতু ইন্ডিভিজুয়ালসরা মাইট এসচু মানে হচ্ছে পরিহার করা, অ্যাভয়েড করা। হ্যাঁ, কী করতে পারে ইন্ডিভিজুয়ালরা, ব্যক্তিরা সম্ভবত পরিহার করতে পারে অরিজিনাল আইডিয়েশন, আইডিয়া থেকে আসছে, মানে আইডিয়া জেনারেশনটাকে আমরা আইডিয়েশন বলতে পারি। হ্যাঁ, অরিজিনাল যে আইডিয়েশনটা এটাকে অ্যাভয়েড করতে পারে। এই অ্যাভয়েড করার কারণে মূলত হচ্ছে আপনার ওভার রিলায়েন্সটা আমাদের জন্য, আমাদের ক্রিয়েটিভিটির জন্য ক্ষতিকর হইতে পারে। এটা মূলত আমরা অ্যাজ, সিন্স, বিকজ দিয়ে যে দুইটা বাক্য কানেক্ট করি এইভাবে ব্যবহার করা হয়েছে আর কি। এডিশনালি জব ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট মানে কি এক জায়গা থেকে সরে আরেক জায়গায় চলে যাওয়া, মানে বিচ্যুতি হওয়া। জবের যে বিচ্যুতি ইন সেক্টরগুলোতে, যেমন ম্যানুফ্যাকচারিং এবং কাস্টমার সার্ভিস, এই জব ডিসপ্লে এটা হচ্ছে আমার সাবজেক্ট, এটা সম্পর্কে তথ্য দিচ্ছে কোন সেক্টরের ডিসপ্লেসমেন্ট। আপনার ম্যানুফ্যাকচারিং, এবং যেমন ম্যানুফ্যাকচারিং এখন পুরোপুরি কি হয়ে গেছে, অটোমেটেড। আপনার আগে 100 জনের কাজ 2 জন ব্যক্তি হলে হবে, অথবা 3 জন বা 4 জন সর্বোচ্চ এরকম। এই হয়ে যাওয়া ডিসপ্লেসমেন্টটা হয়ে যাওয়ার কারণে এটা কিনা থ্রেটেন করতেছে, আমাদেরকে হুমকি দিচ্ছে সোশিও ইকোনমিক স্ট্যাবিলিটি, আমাদের আপনার সামাজিক এবং সামাজিক অর্থনৈতিক যে স্থিতিশীলতা এটাকে হুমকি দিচ্ছে, এবং পটেনশিয়ালি ওয়াইডিং ইনকাম ডিসপ্যারিটি। ওয়াইড মানে প্রশস্ত করা, বাড়াই দেওয়া। এই ওয়াইড ভার্ব অ্যাডজেক্টিভ থেকে ওয়াইডেন, আমরা যেমন স্ট্রেংথেন, থ্রেটেন, এখানে থ্রেটেন আছে, ওয়াইডেন আছে এরকম। এবং এটা সম্ভাব্যভাবে পটেনশিয়ালি, হ্যাঁ, ওয়াইডিং ইনকাম ডিসপ্যারিটিস মানে কি বৈষম্য। বৈষম্য, ডিসপ্যারিটি। বৈষম্যের ইংলিশ আরেকটা আছে, বলতে পারবেন? ডিসক্রিমিনেশন মানে বৈষম্য। ওকে, আরেকটা আছে ভাইয়া, আরেকটা অ্যাপার্থেট নাকি জন্য, মানে ওইটা হচ্ছে জাতিগত বিভেদ বোঝাইতে, অ্যাপার্থিড আর কি। অ্যাপার্থিড মানে হচ্ছে জাতিগত বৈষম্যের ক্ষেত্রে, বর্ণ বৈষম্য, এক্স্যাক্টলি। আচ্ছা, এটা আপনি এই শব্দটা আরো আমি প্রথম শিখছি হচ্ছে নেলসন ম্যান্ডেলার আলোচনায়। নেলসন ম্যান্ডেলা একটা প্রেসেজ না কি যেন পড়ছিলাম কোনো এক সময়, ওইখানে এটা পাইছি। নেলসন ম্যান্ডেলা তো সবসময় কালো জাতিদের, আমাদের মতন যারা কালো, মানে আমি কালো না, উজ্জ্বল শ্যামবর্ণ আছে, যাই হোক। Prospect of existential perils intensifies with AI's unchecked proliferation. এখানে আমাকে একটু বলেন তো এই বাক্যে ভার্ব কি? intensifies.
পেরিল নিজেও কিন্তু ভার্ব আকারে ব্যবহার হইতে পারে, কিন্তু পেরিল আবার নাউন আকারে হয়। পেরিল মানে হচ্ছে ধ্বংস বা ধ্বংস হওয়া। দ্য প্রসপেক্ট অফ এক্সিস্টেন্সিয়াল পেরিলস, এই যে এক্সিস্টেন্সিয়াল মানে বিদ্যমান, এক্সিস্টেন্সিয়াল মানে না, বিদ্যমান না, এক্সিস্টিং মানে বিদ্যমান, আর এক্সিস্টেন্সিয়াল মানে অস্তিত্বগত, যে ধ্বংসগুলার যে সম্ভাবনাটা, প্রসপেক্টটা ইন্টেন্সিফাই, আরও বাড়াই দেয়। এটা ইন্টেন্সিফাইজ কেন দিছে? প্রসপেক্টের কারণে। উইথ এআইস আনচেক প্রলিফারেশন, মানে একেবারে অনিয়ন্ত্রিত এআই এর বিস্তারের কারণে। স্কলার্স অ্যান্ড এথিস্ট দেবেন এথিক্যাল ইস্যু বা এথিক্স আমরা শিখছি, এটা থেকে যে এথিসিস্ট হইতে পারে এটা আমরা প্যাসেজের মাধ্যমে জানতে পারলাম। ঠিক আছে, তাহলে স্কলার্স আর এথিসিস্টরা পন্ডার মানে চিন্তা করা। আমরা কয়েকদিন আগে পেন্ডার পড়ছিলাম, পেন্ডার কি কারো মনে আছে? মন মানে ইয়া করা আর কি, ধরেন মন জোগানো অথবা হচ্ছে লোভ তৈরি করা, এরকম মানে পেন্ডার, পরচিত করা। না না পেন্ডার কেন আমার মনে আছে? আমি পেন্ডার শব্দটা ওই প্যাসেজে আগে জানতাম না, আমি পন্ডার জানতাম। পন্ডার মানে হচ্ছে মানে কোনো কিছু চিন্তা করা আর কি, তো এই জন্য আমার এটা মনে আছে। ঠিক আছে, রিলেট করে পড়ছি আর কি। আচ্ছা, এটা কি করতেছে? এসিস্টটা চিন্তা করতেছে ওয়েদার হয় আপনার সুপার ইন্টেলিজেন্স সিস্টেমস কুড ইভেট হিউম্যান। ও আচ্ছা, ওয়েদার মানে এখানে কি না অর্থে ব্যবহার করেছে, যেমন আই ডোন্ট নো ওয়েদার হি উইল বি কাম অর নট, সে আসবে কি আসবে না। অথবা আমরা বলতে পারি আই ডোন্ট নো ওয়েদার হি উইল পার্টিসিপেট, সে অংশগ্রহণ করবে কি না আমি জানি না। তাহলে স্কলার্স এবং এথিস্টরা চিন্তা করতেছে ওয়েদার কি না সুপার ইন্টেলিজেন্স সিস্টেমস কুড ইভেট হিউম্যান কন্ট্রোল। আপনার এই কুডটা সম্ভাবনা বুঝাইতে ব্যবহার করা হয়েছে, মানে সুপার ইন্টেলিজেন্স সিস্টেমগুলা ইভেট মানে হচ্ছে আপনার এটা কি বলে, এড়ানো, এড়িয়ে যাওয়া। আমরা ট্যাক্স ইভেশন, কর ফাঁকিকে আমরা কি বলি? ট্যাক্স ইভেশন, এটা এই শব্দ থেকে আসছে, ইভেট থেকে নাউন ফর্মে ইভেশন আসছে। তাহলে দেখেন মানে স্কলার্স আর এথিসিস্টরা হচ্ছে চিন্তা করতেছে যে এই সুপারফিশিয়াল ইন্টেলিজেন্সটা হিউম্যানের কন্ট্রোলটাকে এড়াই যাবে কিনা, এটা নিয়ে, যেটা কিনা এবং এড়াই যদি যায় এটা পোজিং ক্যাটাস্ট্রফিক রিস্ক। ওই আমরা বলছিলাম নেগেটিভ জিনিসের ক্ষেত্রে আমরা পোজ, থ্রেট, পোজ, রিস্ক এরকম ব্যবহার করি। দেখেন বারবাকারে পোজ ব্যবহার করছে, হ্যাঁ এরকম। তাহলে পোজিং যেটা কিনা ক্যাটাস্ট্রফিক মানে ধ্বংসাত্মক, হ্যাঁ একটা ঝুঁকি সৃষ্টি করে এরকম। দিস ডিবেট অ্যাকসেন্চুয়েটস, আচ্ছা অ্যাকসেন্ট শব্দটা আমরা এমনিতেই জানি হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্ট, শুনছেন না নাম? ওই অ্যাকসেন্ট মানে উচ্চারণ, কিন্তু ওই এটা থেকে আসছে শব্দটা অ্যাকসেন্চুয়েট মানে আসলে এখানে গুরুত্ব দেওয়া, এমফাসাইজ করা। দিস ডিবেট অ্যাকসেন্চুয়েটস দ্য আর্জেন্সি অফ ইনস্টিটিউটিং regulatory mechanisms to align AI with ethical imperatives and safeguard human interest। মানে এই ডিবেটটা ওই যে স্কলার আর এথিস্টরা বলতেছে সুপার ইন্টেলিজেন্স সিস্টেম মানুষের কন্ট্রোল বাইরে চলে যেতে পারে এবং এটা একটা ধ্বংসাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। এই ডিবেটটাই গুরুত্ব দিতেছে আর্জেন্সির উপরে। জরুরি, কিসের জরুরি? ইনস্টিটিউটিং রেগুলেটরি মেকানিজম, মানে হচ্ছে ইনস্টিটিউট মানে প্রতিষ্ঠা করা, আপনার নিয়ন্ত্রক যে সিস্টেম, মেকানিজম মানে সিস্টেম এখানে হবে, সিস্টেম টু অ্যালাইন এআইকে সামঞ্জস্য করা, অ্যালাইন করা। আমরা কম্পিউটারের ওয়ার্ড ফাইলে বলি আমরা সবগুলো লেখাকে অ্যালাইন করো ঠিকঠাক মতো, অথবা এইটা আমার জীবনের কেরিয়ারের সাথে অ্যালাইন হয় না, মানে অ্যালাইন নাই এরকম বলি। অ্যালাইন এআইকে অ্যালাইন করতে হবে এথিক্যাল ইম্পারেটিভসের সাথে, মানে নৈতিক যে অপরিহার্য ব্যাপারগুলা, ইম্পারেটিভ মানে জরুরি, আবশ্যকীয়, অপরিহার্য এরকম, অ্যান্ড সেফগার্ড হিউম্যান ইন্টারেস্ট। এবং আপনার এটাকে এখানে সেফগার্ডটা কী হিসাবে ব্যবহার হয়েছে বলেন তো, মানে কোন পার্ট অফ ইস? না, আরো ভালো করে পড়েন। ভার্ব হিসাবে, এক্স্যাক্টলি, মানে মেইন ভার্ব না, এই যে টু অ্যালাইন এবং
টু সেফগার্ড, এআইকে এথিক্যাল ইম্পারেটিভ অ্যালাইন করা অ্যান্ড হিউম্যান ইন্টারেস্টকে রক্ষা করা, টু সেফগার্ড। আমি কি বোঝাতে পারছি? মোরওভার, আরও বলতে গেলে সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট অন সোসাইটি, সমাজের মানসিক যেই প্রভাবটা সমাজের উপরে ক্যান নট বি ওভারলুক। ওভারলুক করা মানে কি? উপেক্ষা। না দেখার ভান উপেক্ষা করা, এড়িয়ে যাওয়া, না দেখার ভান করা, এরকম করা। তাহলে এটা প্যাসিভ ভয়েসে করছে। এই সাইকোলজিক্যাল ইম্প্যাক্টটা এড়াইয়া যাওয়া যাবে না। যেহেতু এআই এজিউমস, এআই এজিউম মানে কি? ধারণা করা। রুলস ট্রেডিশনালি held by humans, it may engender a sense of obsolescence among workers, necessitating robust risk initiative to mitigate alienation and foster adaptability in technological driven milieu. এটা একটা ইয়াতে আসছে, টেকনোলজিক্যাল ড্রিভেন মিলিউ। ওকে, একটু খেয়াল করেন। ওরা মানে এআই হচ্ছে এজিউম করতেছে কি কাকে? রুলসগুলা। এআই এজিউমস রুলস ট্রেডিশনালি হেল্ড বাই। আচ্ছা, এটা হচ্ছে রুলস সম্পর্কে তথ্য দিয়েছে, যেই রুলগুলা ঐতিহাসিকভাবে, এখানে এজিউম মানে আসলে পুরোপুরি ধারণা করা বুঝাইতেছে না। এখানে কি হইতে পারে অর্থটা? এখানে অ্যাকুরেট শব্দ হয়নি আমার গ্রাস করা হবে, অ্যাজিউম গ্রাস করা হইতে পারে। মানে আসলে বুঝাইতেছে যে এআই এর যে রোলগুলা, এই রোলগুলা এক সময়ে ট্রেডিশনালি হেল্ড বাই হিউম্যানস। যেহেতু এআই এর যে রোলগুলা ঐতিহাসিকভাবে আপনার মানুষ দ্বারা করা হইতো, এই কারণে ইট মে ইনজেন্ডার, এটা কি করতে পারে আপনার? ইনজেন্ডার মানে কি? সৃষ্টি করা। আর ইন ডেঞ্জার বিপন্ন করা, বিলুপ্ত করা। আমরা দেখছিলাম ইনডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজ, ইনডেঞ্জার্স অ্যানিমেল, হ্যাঁ, বিপন্ন প্রাণী, এরকম পড়ছিলাম। তাহলে ইট মে ইনজেন্ডার, এটা সৃষ্টি করতে পারে আর সেন্স অফ অবসুলেন্স। আমরা অবসুলেট শব্দটা আগে হয়তো বা অনেকে জানতে পারি। অবসুলেট মানে কি? অপ্রচলিত, পুরাতন, হ্যাঁ, সেকেলে, হ্যাঁ, এরকম টাইপের। তাহলে না, এটা অবসুলেট মানে পুরাতন, সেকেলে না, ওইটা থেকে আসে নাই। আচ্ছা দেখেন, এটা এক ধরনের মানে অবসুলেন্সের একটা সেন্স নিয়ে আসবে, মানে সব পুরাতন হয়ে গেছে, আমি আর কাজে লাগতেছি না, এরকম টাইপের। কাদের মাঝে এটা তৈরি করবে? ওয়ার্কারদের মাঝে। মানে ওয়ার্কাররা এমন একটা ফিলিং পাবে যে ভাই আমার দ্বারা হচ্ছে না, আর আমি তো আর পারতেছি না, আমি সেকেলে হয়ে গেছি, এরকম টাইপের। যেটা কিনা নেসেসিয়েটিং করবে, মানে একেবারে জরুরি করে ফেলবে। কি জরুরি করে ফেলবে? রোবাস্ট শব্দটা আমরা বলি রোবাস্ট ইকোনমি, শক্তিশালী, হ্যাঁ, রিস্কেলিং, হ্যাঁ, রোবাস্ট রিস্কেলিং ইনিশিয়েটিভস, মানে আবার স্কেল করার উদ্যোগগুলোকে, মানে আরও প্রয়োজনীয় শক্তিশালী রিস্কেলিং ইনিশিয়েটিভ, মানে শক্তিশালী স্কিল আবার বাড়ানোর যে ইনিশিয়েটিভগুলো, সেগুলোকে নেসেসিয়েটিং করবে। কেন এই ইনিশিয়েটিভগুলো নিবে? টু মিটিগেট, হ্রাস করতে, কমাইতে, এলিনেশন। আমরা এলিয়েন শব্দটা শুনছি। এলিয়েন মানে কি? ভিন গ্রহের প্রাণী। এটা দ্বারা বোঝায় হচ্ছে তার সাথে আমাদের মিল নাই, সে আলাদা, ভিন্ন, অদ্ভুত। এলিয়েন মানে আমরা এটা বুঝি, অদ্ভুত, ভিন্ন। এলিয়েনের আরেকটা ইয়া হইতে পারে ফরেন, বাংলা শব্দ বলা হয় ফরেন। তো এলিয়েনেশন মানে এখানে বিচ্ছিন্নতা। টু মিটিগেট এলিয়েনেশন, বিচ্ছিন্নতা। অ্যান্ড টু ফোস্টার, অ্যান্ডের পরে আবার ফোস্টার মানে কি বলেন? লালন পালন করা। টু ফোস্টার অ্যাডাপ্টিবিলিটি মানে কি? আপনার খাপ খাওয়ানো না? অ্যাডাপ্টেশন মানে কি? অভিযোজন ক্ষমতাকে বলি অ্যাডাপ্টেশন পাওয়ার। অ্যাডাপ্টেবিলিটি ইন টেকনোলজি ড্রিভেন মিলিউ, মানে ব্যাপারটা হচ্ছে ইনিশিয়েটিভগুলো নিবে, জরুরি করে ফেলবে। কেন? বিচ্ছিন্নতাকে কমাই দিতে এবং আমাদের যেই
মানিয়ে নেওয়ার যেই সক্ষমতা সেটাকে লালন করতে পালন করতে কোন জায়গায় আমরা মানাবো টেকনোলজি ড্রিভেন টেকনোলজি চালিত দেশ মিলিও এখন কি হইতে পারে আনুমানিক আমরা আন্দাজ করি একটু কোন জায়গায় আমরা মানাই নেওয়ার যে সক্ষমতাটা টেকনোলজি চালিত চেষ্টা করি গ্যাস করি বলি যে কোনো একটা কিছু বলি ব্যবস্থা বা প্রযুক্তি চালিত। হ্যাঁ হ্যাঁ আরেকটা গ্যাস করেন কাছাকাছি গেছেন পরিবেশ পরিস্থিতি বা ক্ষেত্র এরকম হইতে পারে না আমরা কোথায় নিজেদেরকে অ্যাডাপ্ট করব টেকনোলজি চালিত যে সিচুয়েশান পরিস্থিতি পরিবেশ ব্যবস্থা এরকম এটা মিলিও মানে হচ্ছে পরিবেশ পরিস্থিতি বোঝায় ঠিক আছে সো অর্থ মিলিয়ে না পারলেও মানে ওই সিচুয়েশান থেকে আন্দাজ করবেন এক্সাম হলে এই ডিসিশানগুলো কিন্তু অনেক ম্যাটার করে আপনি সব কমন পেয়ে যাবেন এটা বলা যাবে না যদি মনে করেন যে পরীক্ষার হলে 70% কমন মানে পুরো ধরেন পরীক্ষা হলে আপনি 50% পাবেন স্পষ্ট কমন 20% পাবেন হচ্ছে মানে ভাষা কমন আর 30% হচ্ছে আপনি আলোচনাটা বুঝেন হয়তো বা কিছুটা বুঝেন অথবা বুঝেন না কিন্তু ধারণা করতে পারবেন আশেপাশে এরিয়া থেকে এরকমভাবেই করে আনসার করতে হবে আমাদের লাস্ট 2 সেকশন কালচারাল রেমিফিকেশন আমরা আগে পড়ছিলাম রেমিফিকেশন মানে পরিণতি ফলাফল রেমিফিকেশনের আরেকটা আছে শাখা প্রশাখা বোঝাইতো রেমিফিকেশন বোঝানো হয় তাহলে সাংস্কৃতিক যেই ফলাফল বা পরিণতি অলসো ইমার্জ এটা আবির্ভূত হয়েছে অ্যাজ যেহেতু এআই ইন্টিগ্রেটস ইনটু গ্লোবাল সোসাইটি যেহেতু এআইটা বা কারণে এআইটা গ্লোবাল সোসাইটিতে ইন্টিগ্রেট হওয়ার কারণে যুক্ত হওয়ার কারণে ইট রিস্কস এটা ঝুঁকিতে ফেলে দেয় হোমোজেনাইজিং শব্দটা আমরা আরও এক জায়গায় পাইছিলাম আমাদের কালচার রিলেটেড আর্টিকেলে হোমোজেনাইজ মানে একরূপ করে ফেলা একই রকম করে ফেলা তাহলে আমরা যে হোমোজেনাস বলি হোমোজেনাস মানে হচ্ছে একই রূপ এটা থেকে ভার্ব আকারে হোমোজেনাইজিং হ্যাঁ সমগোত্রী এক্স্যাক্টলি তাহলে ইট রিস্ক হোমোজেনাইজিং এটা কি করে ফেলে আমাদের যেই মানে এটা এমন একটা ঝুঁকি তৈরি করে কিসের ঝুঁকি হোমোজেনাইজিংয়ের ঝুঁকি কাকে ডাইভার্স কালচারাল এক্সপ্রেশনস বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ আপনার সাংস্কৃতিক যে প্রকাশগুলো আছে কিভাবে বাই প্রায়োরিটাইজিং স্ট্যান্ডার্ডাইজ অ্যালগরিদমস আমরা এটা কালচারে এরকম একটা আইডিয়া পড়ছিলাম না আমাদের কালচার রিলেটেড আর্টিকেলে যে টেকনোলজি আইসা আমাদের কালচারটাকে হোমোজেনাইজিং করে ফেলতেছে এবং অ্যালগরিদম ডিবেন বলেন এইটা মানে আমরা মানে পড়ছিলাম ভাইয়া এটা মানে আমাদের মনে কিন্তু পড়তেছে কোনটা মানে টপিকটা হ্যাঁ এই টপিক তো আমরা পড়ছি এই অংশ আমরা পড়ছি মানে এই আলোচনাটাই আমরা বলছি যে কালচার এই বর্তমানে মানে এই ওই এটাকে কি বলে মানে কালচারের যে গ্লোবালাইজেশনের ব্যাপারটা এখন টেকনোলজি আসার কারণে আমাদেরকে কিছু জিনিস চাপাই দিতেছে যে এটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড পোশাক এটা হচ্ছে তোমার সংস্কৃতি এখন সবাই এটা নিয়ে নিতেছে এরকম আলোচনা কালচারের আলোচনায় করছিলাম দেখেন বাই প্রায়োরিটাইজিং স্ট্যান্ডার্ডাইজ একেবারে নিজেরা মানদণ্ড সেট করে দেওয়া এমন অ্যালগরিদম প্রায়োরিটাইজ মানে স্ট্যান্ডার্ডাইজ অ্যালগরিদমকে প্রায়োরিটাইজ করার মাধ্যমে ডাইভার্স কালচার এক্সপ্রেশনকে হোমোজেনাইজ করে ফেলার একটা রিস্ক থাকে পটেনশিয়ালি যেটা কিনা সম্ভাব্যভাবে ইরোড মানে হচ্ছে ক্ষয় করা আমরা সয়েল ইরোশন বলি না বা রিভার ইরোশন নদী ক্ষয় নদী ভাঙন মাটি ক্ষয় এটা থেকে আসছে ইরোডিং লিঙ্গুইস্টিক ভাষাগত অ্যান্ড আর্টিস্টিক শিল্পগত হেরিটেজ ঐতিহ্যগুলা পলিসি মেকার্স মাস্ট দেয়ারফর অ্যাডভোকেট অবশ্যই কি করবে অ্যাডভোকেট করবে অ্যাডভোকেট করা মানে কি কেউ বলতে পারবেন সমর্থন করা অ্যাডভোকেট মানে কিন্তু সমর্থকও বোঝায় সমর্থন করা এবং সমর্থক দুইটাই অ্যাডভোকেট দ্বারা করায় তাহলে পলিসি মেকাররা অবশ্যই কি করবে এই কারণে দেয়ারফর মানে এই কারণে এখানে একটা কমা ব্যবহার করা উচিত ছিল মাঝখান থেকে যেহেতু আনছে আর না হয় বাক্যের শুরুতে দেয়ারফর দিয়ে শুরু করতে পারতো হ্যাঁ দেয়ারফর এই কারণে পলিসি মেকার অবশ্যই সমর্থন করবে কার প্রতি তার সমর্থন থাকবে অ্যাডভোকেট ফর কালচারালি সেন্সিটিভ এআই ডেভেলপমেন্ট টু প্রিজার্ভ সোসাইটাল ডাইভার্সিটি আপনার সামাজিক যেই বৈচিত্র্যটা সেটা রক্ষা করতে
আপনার সাংস্কৃতিকভাবে সংবেদনশীল এআই ডেভেলপমেন্টটাকে সমর্থন করবে। মানে আপনি এআই ততটুকু ডেভেলপ করবেন যতক্ষণ না আপনার সংস্কৃতির কোনো আঘাত আনবে বা সংস্কৃতির কোনো প্রবলেম যেন না হয়। ইন কনক্লুশন যদি আমরা শেষ করি তাহলে বলতেছে এআই ইজ ডিকোটোমাস। ডিকোটোমি শব্দটা আমরা আগে পড়ছি, মনে আছে? দ্বৈত কিছু একটা, মানে দ্বৈততা। ডিকোটোমাস মানে দ্বৈত। দ্বৈত ন্যাচারাল বেস্টওয়ে, বেস্টওয়ে মানে হচ্ছে অর্পণ করা, দান করা, দেওয়া। নেচার বেস্টুইং প্রোডিজিয়াস বেনিফিটস অ্যালংসাইড। প্রোডিজিয়াস মানে হচ্ছে আমরা বলি কোনো বাচ্চা যদি ছোট থাকতেই অনেক কিছু জানে, দেখবেন যে ছোট ছোট বাচ্চারা প্রচুর পরিমাণে বড় বড় ম্যাথ ক্যালকুলেশন করে ফেলতেছে, আবিষ্কার করে ফেলতেছে, এদেরকে আমরা প্রোডিজি বলি। বিস্ময়কর বালক এরকম বুঝাইতে প্রোডিজি, যে ছোটোবেলা থেকেই অনেক জানে এরকম, ওইটা থেকে আসছে প্রোডিজিয়াস। তাহলে ক্যালকুলেশনে করতে বললে এআই এর যেই ডিকোটোমাস বেস্টুইং প্রোডিজিস বেনিফিটস আছে, দ্বৈত নেচার অর্পিত যেই বিস্ময়কর, এখানে প্রোডিজিয়াস মানে বিস্ময়কর যে সুবিধাগুলো আছে, অ্যালংসাইড সাবস্টেন্সিয়াল চ্যালেঞ্জেস। আপনার অ্যালংসাইড মানে পাশাপাশি, সাবস্টেন্সিয়াল মানে ব্যাপক, আমরা সিগনিফিকেন্টের পরিবর্তে সাবস্টেন্সিয়ালও বলতে পারি। চ্যালেঞ্জেস ব্যাপক প্রতিকূলতার পাশাপাশি বিস্ময়কর বেনিফিটগুলা কি করে আপনার ডিমান্ডস দাবি করে সেগাসাস মানে হচ্ছে বিচক্ষণ, বিচক্ষণ এক্স্যাক্টলি। সেগাসাস ডিপ্লয়মেন্ট আপনার বিচক্ষণ মোতায়েন মানে আরোপ করা, রাখা, এরকম আর কি। ওকে, মানে বিচক্ষণভাবে আপনাকে ইয়া করতে হবে আর কি। ইটস ক্যাপাসিটি টু বোলস্টার মানে কি? প্রোডাক্টিভিটি। ইটস ক্যাপাসিটি টু বোলস্টার প্রোডাক্টিভিটি অ্যান্ড সায়েন্টিফিক প্রোগ্রেস। বলেন, বোলস্টার মানে শক্তিশালী করা। এটার যে শক্তিশালী করার প্রোডাক্টিভিটিটা, মানে আমাদের যে উৎপাদনশীলতা, এটাকে শক্তিশালী করার যে ক্ষমতা, এবং শুধু সায়েন্টিফিক প্রোগ্রেসকে শক্তিশালী করার যে ক্ষমতাটা ক্যান বি হারনেসড, এটাকে কাজে লাগানো যেতে পারে ফর হিউম্যান অ্যাডভান্সমেন্ট, মানব জাতির অগ্রগতির জন্য। ইফ যদি আন্ডারপিন্ড ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। আন্ডারপিন করা, পিন মানে আমরা কোনো কিছু গেঁথে দেওয়ার জন্য পিন ব্যবহার করি, তাহলে আন্ডারপিন বাই এথিক্যাল গভর্নেন্স, নৈতিক শাসনের মাধ্যমে, যে গুড গভর্নেন্স বলি আমরা, অ্যান্ড ইকুইটেবল ডেসিমিনেশন, এবারে সমানভাবে আপনার কি করা, ছড়াই দেওয়া। ডেসিমিনেশন মানে ছড়ানো। ইকুইটেবল বলছে এখানে, ইকুয়াল বলে নাই। ইকুয়াল আর ইকুইটির মধ্যে পার্থক্য কি বলছিলাম? মানে হচ্ছে ন্যায্য আর ইকুয়াল হচ্ছে সমান এরকম। হ্যাঁ, ইকুইটি মানে ন্যায্য মানে যার যেটা পাওনা, যার যেটা পাওনা। আর ইকুয়াল মানে সবাইরে একই দিবে, 5 টাকা সবাইকে 5 টাকাই দিবে, এরকম আর কি। ওকে, ডেসিমিনেশন, এই যে ছড়ানো। ডেসিমিনেশন শব্দটা আমরা কিছুদিন আগেও না জানি লাস্ট আর্টিকেলে আমরা পড়ছিলাম। ডেসিমিনেট করা মানে ছড়াই দেওয়া। থ্রু সিনার্জিস্টিক এফোর্টস। সিনার্জিস্টিক মানে হচ্ছে আপনার সহযোগিতামূলক, পারস্পরিক সহযোগিতামূলক। এখন আপনার এটা যে সহযোগিতামূলক, এটার অর্থ যদি নাও পারেন আপনি আন্দাজ করতে পারবেন। থ্রু সিনার্জি এফোর্টস বিটুইন টেকনোলজিস্ট এবং পলিসি মেকারস। টেকনোলজিস্ট এবং পলিসি মেকারদের মাঝে একটা এফোর্ট লাগবে। এফোর্টটা কেমন হতে হবে? সিনার্জিস্টিক, মানে হচ্ছে ওই যৌথভাবে বুঝাইতে পারি আর কি, পারস্পরিক সহযোগিতাপূর্ণ এরকম। এটার মাধ্যমে এআই ক্যান বি স্টিয়ার্ড। যারা কম্পেয়ার করে পড়াশোনা করতে পারে তাদের জন্য কঠিন কিছু না। দেখেন স্টিয়ার শব্দটা এখানে অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু আমরা স্টিয়ারিং শব্দটা আর কোথায় পাই বলেন তো? গাড়ির গতি, গাড়ির স্টিয়ারিংটাই, ভালো করে স্টিয়ারিংটা ধরো, মানে হচ্ছে গাড়িটা, ওই যে গাড়িটাতে ইয়া করে এটাকে স্টিয়ারিং বলা হয়, মানে পরিচালনা করা। এটা ভার্ব আকারে ব্যবহার করছে, স্টিয়ার মানে পরিচালনা করা। তাহলে এআই ক্যান বি স্টিয়ার্ড, এআইকে পরিচালনা করা যেতে পারে বা নিয়ন্ত্রণ করা যেতে পারে টু অগমেন্ট, বাড়ানোর জন্য, রেদার দেন আন্ডারমাইন হিউম্যান পটেনশিয়াল, মানুষের যেই পটেনশিয়ালটা আছে, মানে সম্ভাব্য যে ভিতরকার ক্ষমতাটা আছে, সেটাকে আন্ডারমাইন করার চেয়ে। আন্ডারমাইন করা মানে কি? ক্ষতি করা, ক্ষতি করা। ওকে, তাহলে এইটা ছিল আমাদের পুরো প্যাসেজটা। প্রচুর ভোকাবুলারি ছিল, তাই অনেক টাইমও লাগছে এটা। আমরা একটু ভোকাবুলারিগুলো একবার রিক্যাপ করি।
আমরা আগামীকালকের ক্লাসে আপনারা একটু ইয়া করবেন, আমি শিটটা আপনাদেরকে দিয়ে দিব একেবারে কোয়েশ্চেনটা সহ, পুরা কোয়েশ্চেনের আনসার সহ। আপনারা একটু প্র্যাকটিস করে আসবেন ভোকাবুলারি। কালকের ক্লাসে আমরা ভোকাবুলারিতে বাক্য তৈরি করা শিখবো আর কি। আচ্ছা, ইপিটমাইজ মানে কি? চিহ্নিত করা, প্রতীক রূপে উপস্থাপন করা আর কি, মানে কোনোকে চিহ্নিত করা এরকম হইতে পারে। হ্যাঁ, তাহলে ডিলিনিয়েট বর্ণনা করা, কোনো কিছু বর্ণনা করা বা আরো বৃহৎ পরিসরে বোঝানো, ছড়ানো এরকম বোঝাইতে পারে ডিলিনিয়েট। অ্যামালগেমেট যুক্ত করা বা একত্রিত করা। একত্রিত করা, এক্স্যাক্টলি। ইমিউলেট নকল করা। নকল করা বা অনুকরণ করা। ইন্ট্রিকেট ইন্ট্রিকেট জটিল। জটিল, ইন্ট্রিকেট মানে জটিল। আচ্ছা, ইমবিউ ইমবিউ মানে কি হইতে পারে? ইমবিউড মানে ইন্সপায়ার্ড আর কি। এটার মানে এই মাইক্রোফোন অফ রাখেন, মাইক্রোফোন অফ রাখেন, শেষের দিকে কি? আচ্ছা, খেয়াল করেন, আমরা মেশিনস ইমবিউডেড ফ্যাকাল্টি, মেশিন হচ্ছে ফ্যাকাল্টি দ্বারা তৈরি, মানে এটার ভিতরে এটা ইন্সপায়ার্ড অর্থে অনেকটা ব্যবহার করা হয়। অথবা এই আপনার পারমিয়েট মানে আমরা বলছিলাম প্রবাহিত হওয়া, এই ইটস পারমিয়েট ইন্ডাস্ট্রিজ এরকম পড়ছিলাম একটু আগে। আমরা একটু যাবো এটার কাছে, ঠিক আছে? এটা যদি অনলাইনে সার্চ দেন দেখবেন যে এই ইয়াটা দিচ্ছে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। এই ইমবুয়েট এইটা মানে কি বললেন জানো? বুঝি নাই। ইমবিউড মানে কি? হ্যাঁ, ও, ইমবিউ মানে হচ্ছে কোনো কিছু দ্বারা ইন্সপায়ার হওয়া এরকম বোঝায়। অর্থাৎ এইটা ফ্যাকাল্টি দ্বারা ইন্সপায়ার, মানে এটার ভিতরে ফ্যাকাল্টি আছে এরকম একটা ব্যাপার বোঝায় আর কি। ইমবাইব মানে তো পান করা না ভাইয়া? ইমবাইব, হ্যাঁ, ইমবাইভ ওইটা হচ্ছে বিআইবিই, পান করা, শুষে নেওয়া অর্থেও হইতে পারে। হ্যাঁ, যেমন অ্যাবজর্ভ ওকে। ইবিকিউশাস মানে সর্বব্যাপী। সর্বব্যাপী, আর পারমিটস মানে প্রবাহিত হওয়া। একটা শব্দ দ্বারা অনেক সময় মিনিং বোঝা টাফ, তাই আমরা যেটা করব, আমি গতকালকেও বলছিলাম আপনাদেরকে, যেটা এটাদের আমরা সেন্টেন্স চাইব, চ্যাট জিপিটি হোক গুগলে হোক, সেন্টেন্স চাইব। ওই সেন্টেন্সটা পড়ে আসলে অ্যাকুরেট মিনিংটা বোঝার চেষ্টা করব। কারণ এইভাবে আপনি কমনভাবে ধরেন ইভিকিউশাস মানে পড়ে গেলেন যে সর্বব্যাপী, এখন এই সর্বব্যাপীটা ব্যবহার যদি না বুঝেন এক্স্যাক্টলি, এটা টাফ। তাহলে এই জন্য সেন্টেন্সের মাধ্যমে এগুলোকে ইয়া করতে হবে, আয়ত্তে নিয়ে আসতে হবে। পলিফারেশন তো আমরা পারবই। পলিফারেশন মানে কি? বিস্তার। ট্রাজেক্টরি মানে কি? গতিপথ। ইন্টারমিটেন্ট বিরতিপূর্ণ। ইন্টারমিটেন্ট শব্দটা মোস্ট প্রবাবলি আপনারা এই ম্যাথসেও পাইতে পারেন, ওই যে থেমে থেমে কল থেকে পানি পড়ে এরকম টাইপের, সম্ভবত আমার যতটুকু ইয়া পড়তেছে। হ্যাঁ, লুমিনারি মানে কি? উজ্জ্বল। লুমিনিয়াস মানে উজ্জ্বল, আর লুমিনারি মানে বিখ্যাত ব্যক্তিদেরকে বোঝায়। বিখ্যাত ব্যক্তি বলবো। হ্যাঁ, মানে হচ্ছে যারা সমাজকে, পৃথিবীকে, রাষ্ট্রকে উজ্জ্বল করে আর কি, তারাই। হার্নেস মানে কাজে লাগানো। আর ট্রুব মানে তথ্য ভান্ডার। ট্রেজার মানে কি? ভান্ডার। দেন ইন্ডিভোর প্রচেষ্টা। চ্যাম্পিয়ন কিন্তু একটা ভার্ব আছে, আমরা বলছিলাম, মনে আছে? সমর্থন করা। যেমন সেকেন্ড মানে সমর্থন করা। ওকে। অগমেন্ট মানে বৃদ্ধি করে, আমরা জানবো। ইন্ডিসপেন্সেবল কন্ডুট মানে কি? ও লেখাই আছে, মাধ্যম। ইন্ডিসপেন্সেবল মানে অপরিহার্য। একটা সিনোনিম বলেন। ইম্পারেটিভ হইতে পারে, ইনএভিটেবল হইতে পারে, এসেনশিয়াল, নেসেসারি, ইম্পর্টেন্ট, ক্রুশাল সবই হইতে পারে। হ্যাঁ, প্যারামাউন্ট হইতে পারে। সিকোয়েন্সিয়াল। ওকে, ফাইন। লেভারেজ মানে কি?
কোনো কিছু কাজে লাগা। সুবিধা নেওয়া আর কি। সুবিধাটা নেওয়া, প্রভাবকে ব্যবহার করা, প্রভাব ব্যবহার করা, কাজে লাগানো মানে সুবিধাটা নেওয়া, এরকম অর্থে ব্যবহার করা হয়। লেভারেজিং পয়েন্ট হিসেবে ব্যবহার করা। লেভারেজিং পয়েন্ট, এক্স্যাক্টলি। অ্যাক্সিলারেট তো আমরা অনেকবার পড়ছি। ফর্মিডেবল মানে কি? দুর্দান্ত বা ভয়ঙ্কর। দুর্দান্ত, ভয়ঙ্কর। ফর্মিডেবল অ্যাটেম্প্ট হইতে পারে অনেক সময়। যেমন কোনো কিছু রোগের বা কোনো কিছুর প্রভাব ফর্মিডেবল হইতে পারে, এরকম আর কি। ওকে, প্রেসিপিটেট, ত্বরান্বিত করা। এক্সপিডাইট, অ্যাক্সিলারেট, তাই না? ফাসেন, হাসেন। ওকে, দেন পেরিল মানে ধ্বংস বা ধ্বংস, করা। ধ্বংস করা, এরকম অর্থ হতে পারে। পন্ডার মানে গভীর চিন্তা করা, রুমিনেট করা। চিন্তা করা, এক্স্যাক্টলি। অ্যাকসেন্টুয়েট কেন্দ্রীভূত করা। না, অ্যাকসেন্ট মানে হচ্ছে মূলত গুরুত্ব কথা, দেওয়া। আর এখানে অ্যাকসেন্টুয়েট মানে হচ্ছে গুরুত্ব দেওয়া, ভার্ব আকারে আসছে। ওভারলুক তো আমরা পারার কথা। ওভারলুক কি? উপেক্ষা করা, উপেক্ষা করা। দেখো না দেখার ভান করা। দেখে না দেখার ভান করে, এক্স্যাক্টলি। রোবাস্ট, দৃঢ়, শক্ত, স্ট্রং। শক্তিশালী। রোবাস্ট ইকোনমিস এই শব্দটা প্রচুর ব্যবহার করা হয়। এলিনেশন, এলিয়েন থেকে আসছে, বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন। বিচ্ছিন্নতা। ফোস্টার মানে লালন পালন করা। মিলিউ মানে হচ্ছে লেয়ার করা না। পরিবেশ, পরিস্থিতি, ক্ষেত্র, এরকমও বোঝাইতে পারে। and the last one sagacious, বিচক্ষণ। বিচক্ষণ, হ্যাঁ বিচক্ষণ হইতে পারে। বোলস্টার, শক্তিশালী। শক্তিশালী করা। শক্তিশালী। শক্তিশালী করা, টু বোলস্টার। ওকে, আর আন্ডারমাইন তো পারবো, আন্ডারমাইন দুর্বল করা। ডিসিমিনেশন, প্রচার। প্রচার, ছড়াই দেওয়া, ছড়িয়ে দেওয়া। ছড়ানো, এরকম। হ্যাঁ, আন্ডারপিন, ভিত্তিপ্রস্তর স্থাপন করা, এক্স্যাক্টলি। কোনো কিছু গেড়ে দেওয়া, এরকম অর্থে ব্যবহার করা হয়। ওকে, আমরা তাহলে মোটামুটি প্রোডিজিয়াস, বিস্ময়কর। বিস্ময় না, বিস্ময়কর শব্দটা হচ্ছে বিস্ময়কর। ওকে, ফাইন। দ্যাট মিনস আমরা আজকে অনেকগুলো, বুঝি নাই। লুমিনারি শব্দটার পরিবর্তে কি লিডিং লাইট শব্দটা ব্যবহার করা যাবে? লিডিং, খ্যাতনামা ব্যক্তি, লিডিং লাইট খ্যাতনামা ব্যক্তি। লিডিং লাইট জি। করা যেতে পারে। তাছাড়া খ্যাতনামা ব্যক্তি তো আরও অন্যান্য শব্দ আছে, যেমন ধরেন কি বলা যায়, কিছু ভালো ভালো শব্দ আছে এখন মাথায়, প্রমিনেন্ট পারসন। ওরকম তো eminent person। মানে এক শব্দে খুঁজতেছি আর কি আমি, আপাতত মাথায় আসতেছে না। ওকে, ফাইন, যাই হোক। আমরা আছেন দেখেন, ডিকোটমি মানে, ডিকোটোমাস মানে বিভাজন। দ্বৈত বা দ্বৈততা, দুই ভাগে বিভক্ত, এরকম আর কি। আর বেষ্টয়, অর্পিত। দান করা। অর্পণ করা, দান করা, দিয়ে দেওয়া, এরকম। ওকে, সো আজকে এই পর্যন্তই। আগামীকালকে আমরা হচ্ছে এখান থেকে ভোকাবুলারিগুলোতে বাক্য শিখবো আর কি। বাক্য শেখার মাধ্যমে যতটুকু পারা যায়, কারণ ফিডব্যাক দিতে গেলে গ্রামার, ব্যবহার এবং আরেকটু বেটার করে দেওয়া, এটা একটু সময় লাগে। যেমন গতকালকে আমরা মাত্র 5টা ভোকাবুলারি দিয়ে করছি, বাট আপনারা যতজনই লেখা দিয়েছেন সবার গুরুত্বপূর্ণ গ্রামারের ভুল বাদ দিয়ে ধরাই দিয়েছি যে এটা এভাবে লেখা যাবে না, এটা অর্থপূর্ণ হয় না, এরকম। আশা করি কাজে লাগবে। সো আজকে এই পর্যন্তই। আরেকটা তথ্য, সেটা হচ্ছে এই সপ্তাহে বৃহস্পতিবারও আপনাদের ক্লাস হবে, একটা ক্লাস। এটা কারণ হচ্ছে আগামী সপ্তাহে পুরোটা মনে হয় মিস যেতে পারে, আমি ঢাকার বাইরে থাকবো। সো এই জন্য একটা ব্যাকআপ ক্লাস এই সপ্তাহে নিয়ে রাখতে চাচ্ছি আর কি। এমনি নর্মাল ক্লাস তো হবেই। আজকে কি বার? সোমবার। মঙ্গল, বুধ তো আমাদের নর্মাল ক্লাসে আছে, আমরা বৃহস্পতিবার একটা এক্সট্রা ক্লাস করব। ওকে, আজকে এই পর্যন্তই। কোনো কোয়েশ্চেন আছে? ওকে, কোয়েশ্চেন না, ক্লাসটা একটু মানে আরো তাড়াতাড়ি নেওয়া যায় না? মানে তারা খুব কম সংখ্যক মানুষজন তো ক্লাস করে।
তাহলে এই কম সংখ্যক মতামত দেন, তাইলেই হইল, যেহেতু আচ্ছা ভাইয়া, হ্যাঁ মানে আমার টাইম ফ্রি আছে, আমি চাচ্ছি যে 8:30টায় 8টায় আনতে পারলেও হয়। এখন এখানে কেউ কেউ থাকতে পারে যে, হ্যাঁ বলেন বলেন বলেন। বলতেছিলাম কি, আমি মানে হচ্ছে প্রতিদিন ডেইলি স্টার এই মানে যে 30 মিনিট করে পড়ি আমি। আমি হচ্ছে কোনগুলা মানে যেগুলা ওই দেশের নিউজ গুলা ওগুলা কিন্তু সহজ লাগে, বুঝছেন? হুম। কিন্তু মানে হচ্ছে সেগুলা মানে হচ্ছে পড়তে পারি, কিন্তু যদি এডিটোরিয়াল গুলো ওগুলো একটু কঠিন লাগে। তা আমার কি ওইটা না পড়ে আপনার যদি শিট গুলা পড়ি তো কোনো হচ্ছে হচ্ছে কোনো সমস্যা আছে? বারবার পড়লাম। না শীট পড়েন, সমস্যা নাই। তো শীট পড়া শেষ হয়ে গেলে, শীট তো 20টা শীট 20টা প্যাসেজ, তাছাড়া অন্যান্য আরও ইংলিশ আছে, কিন্তু শীট শেষ হয়ে গেলে চ্যাট জিপিটি ব্যবহার করেন। চ্যাট জিপিটিরে বলেন আমাকে এই টপিকের উপরে একটা প্যাসেজ দাও, তারপরে সেটা থেকে চ্যাট জিপিটি ব্যবহার করা শিখতে হবে। এআইকে অবশ্যই কাজে লাগাইতে হবে। এখানে দেয়া আছে না এআই কারা কারা ব্যবহার করতেছে? টিচাররা তার রিসার্চ রিভিউর জন্য, লিটারেচার রিভিউর জন্য, স্টুডেন্টরা তার লার্নিংয়ের জন্য ব্যবহার করতেছে। তো আপনাকে ব্যবহার করতে হবে। নিজের এআইয়ের কাছে বলবেন আমাকে 500 শব্দের একটা এই টপিকের উপরে একটা প্যাসেজ দাও, তথ্য নির্ভর এবং অ্যাডভান্স ভোকাবুলারি নির্ভর ইংলিশ প্যাসেজ দাও, দিবে। এবার তারে বলতে পারেন যে এটা এআই আমাকে, কে ভাইয়া হ্যাঁ মানে এআই কে দেই কি আমি ওই প্যাসেজটা যদি মানে গ্রামাটিক্যাল বা কোনো না না যদি বুঝি ওটা ওটা কপি করে আমি ওইখানে দিয়ে দিই, দিয়ে হ্যাঁ। দিলে পুরো ভেঙে ভেঙে অবশ্যই এটা ভালো শব্দ যে এটা কেন কিভাবে ব্যবহার হইলো আর কি। হ্যাঁ মাঝে মাঝে অবশ্য মানে তখন একটু মিস্টেক করে আই ভাগ আমি সব। হ্যাঁ জি ভাই, তখন আমি সবগুলো একটু করে মানে আরো আমার জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। ওই তো ঠিক আছে। তো হ্যাঁ এই প্রসেস ফলো করেন। শুনেন, আমি সবসময় বলি যে পড়াশোনা করলে ঠিকই পারবেন। আমি 0 থেকে উঠে আসছি না, এই জায়গায় উঠে আসছি তো এখনই না চ্যাট জিপিটি হয়েছে। আমি যেই সময় থেকে পড়ানো শুরু করছি বা আমি পড়ছি তখন তো চ্যাট জিপিটি বা এত ইয়া ছিল না, তো কিন্তু পারি। হ্যাঁ, পাশ করে আসছি, সরকারি 2টা চাকরি পেয়ে আসছি, আইবিএ থেকে এমবিএ করে আসছি, পারছি। এটা হচ্ছে ব্যাপারটা, হচ্ছে পড়তে হবে, মানে পড়লে পারবেন। না পড়লে যদি সারাদিনটা চিন্তা করেন তাহলে হবে না। যে জায়গায় প্রবলেম আছে সেটার সমাধান খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে কাজ করতে হবে। আর পড়াশোনা যে মানে প্রতিদিন একেবারে দিন রাত সব পড়ালেখা এমন না। যারা আগে থেকে অ্যাটেম্প নেয় তাদের কিন্তু প্রতিদিন 2-3 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করে পড়লে সুন্দর। আর সারাদিন তো পড়ে আছে, সারাদিন নিজের মতো করে নিজের কাজ, খেলাধুলা যা পারেন, যেটা ফেভারিট এটা করবেন, এরকম। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ। ও টাইমিং নিয়ে এখানে কারো কি আছে? ধরেন এখন কয়টায় করে? 9টায়। আমাদের কি ইয়া করা উচিত 30 মিনিট আগে দেওয়া যায়, তাহলে একটা মিনিট না, 8:30 আমার যায় না? 8:30টায় কারো যদি আপত্তি থাকে তাহলে তো প্রবলেম আছে এখানে। আর বেশি তো অল্প কয়েকজন, বেশি তো করেন না। যারা করে তাদের মধ্যেই তো, যারা করে মানে তারা অ্যাক্টিভ, প্রতিদিন লাইভ ক্লাস করে। ঠিক আছে, একটু কেউ মতামত দেন, মানে কারোর কোনো ইয়া আছে কিনা। একজন আপত্তি থাকলেও 9টায় ক্লাস হবে, কোনো ইয়া নাই। কারো আপত্তি নাই, তার মানে 8:30 দিলে বেটার হয়। আর নামাজের টাইম তো মনে করেন 1:30টাই, এসে নামাজের পর দিলে বেটার। হ্যাঁ, আর এদিকে শীতকাল তো, যারা গ্রামে থাকে তাদের আবার অনেক রাত হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা আধা ঘন্টা আগে দিলাম নাকি? 8:30টায়। আপু আছে, ওনার কোনো আপত্তি আছে কিনা? উনি আগে একবার মানে আপত্তি তুলছিলেন, উনি আছেন কিনা? ওই আপু আছেন কিনা, বা আপনার ব্যস্ততা কি ওই সময়টা আছে কিনা? এখন নাই মনে হয়। কি লিভ নিয়ে চলে গেছেন নাকি? আচ্ছা ওকে ফাইন, আমরা আপাতত আজকে ফিক্স রাখি যে 8:30টায়। তাহলে আগামীকালকে থেকে আমরা ইয়া দিব। ওই আপু মনে হয়, আমার মনে হয় উনি 47-এর এই রিটেনের আগে বলছিল, তো তখন উনি এক্সাম দিত আমার কাছে মনে হয়। তো বলছিল যে এক্সাম শেষ হতে সময় লাগে, ওইরকম বলছিল। তো 47 বিসিএস তো শেষ, তার মানে এক্সামও শেষ। আমরা তাহলে কালকে থেকে 8:30টায় পড়ি, ঠিক আছে? থ্যাংক ইউ, ওকে, আল্লাহ হাফেজ।